তাহলে আমরা যেই জায়গাতে এই কোডিংগুলো টাইপ করে একটা ওয়েবসাইট ডিজাইন করব বা একটা ওয়েব পেজ ডিজাইন করব, সেই সফটওয়্যারটাকে বলা হয় এডিটর। অনেক এডিটর আছে, যে কোনো এডিটর ইউজ করে আপনি সেম কাজ করতে পারবেন। কোনোটাতে একটু সুবিধা, কোনোটাতে একটু অসুবিধা। যদি আমরা নোটপ্যাডও একটা এডিটর, নোটপ্যাডে যদি আমরা কোডিং টাইপ করে কাজ করি তাহলেও হবে, বাট সেইখানে কোডিং করতে একটু দেরি হবে, বিকজ সব কিছু লিখতে হয়। আবার এরকম এডিটর আছে নোটপ্যাড প্লাস প্লাস, সাবলাইম টেক্স, তারপরে ভিজুয়াল স্টুডিও, তারপরে আছে হচ্ছে ব্র্যাকেট। এরকম অনেকগুলো এডিটর আছে। এই এডিটরগুলোর মাধ্যমে বা এই এডিটরে যদি আমরা কোডগুলো টাইপ করে যদি সেইটাকে রান করি তাহলে একটা ওয়েবসাইট ডিজাইন করতে পারবো বা ওয়েবসাইট ডিজাইন হবে। আমরা যে কোনো এডিটর ইউজ করে কোডিং করতে পারি, তবে আমার কাছে দুইটা এডিটর ভালো লাগে, একটা হচ্ছে সাবলাইম টেক্সট আর একটা হচ্ছে ভিজুয়াল স্টুডিও। যে কোনোটাই আপনি ইউজ করতে পারেন। ব্র্যাকেটও ভালো, যদি আপনি ব্র্যাকেট প্রিমিয়ামটা নেন তাহলে সেইখানে পিএইচডি টু এইচটিএমএল করতে চাইলে পিএইচডিটা সাবমিট করলেই অটোমেটিক এইচটিএমএল হয়ে যায়, কোড করতে হয় না। তো যাই হোক, আমরা সেগুলো ইউজ করব না, কারণ সেগুলো পেমেন্ট করতে হয়। তো আমরা আগে ফ্রি দিয়ে শিখব। তো আমি মাঝে মাঝে সাবলাইম টেক্সট আর ভিজুয়াল স্টুডিও এই দুইটা দিয়েই করব। আপনাদের কি কোনো চুজ আছে এইটা দিয়ে করব বা এটা দিয়ে দেখান, এইটা দিয়ে দেখালে আমাদের ভালো হবে, বা এটা দিয়ে আমরা করতে চাই, এরকম কোনো চুজ আছে? না স্যার। ওকে, আমি তাহলে সাবলাইম টেক্সটটা সবার জন্য ফ্লেক্সিবল হবে, এই জন্য সাবলাইম টেক্সট দিয়ে আমরা ওয়েবসাইট ডিজাইন শিখব। সাবলাইম টেক্সট ওপেন করলাম। ওপেন করার পরে আমরা একটা নতুন এখানে পেজ নিব। আমি সব কিছুই রিমুভ করে দিই, এরকম দেখাবে। আমরা নতুন করে একটা পেজ দিব, যে পেজেতে আমরা কোডিংগুলো টাইপ করব, এবং সে কোডিং টাইপ করার ফলে আমরা যখন এইটাকে এক্সিকিউট করব বা রান করব কোনো ব্রাউজারে, তখন একটা ওয়েবসাইট ডিজাইন হয়ে যাবে। তো নিউ একটা পেজ নেওয়ার জন্য আমরা ফাইল থেকে নিউ ফাইলে ক্লিক করব। তাহলে এখানে আনটাইটেলড একটা পেজ তৈরি হয়েছে। এইটাকে আগে প্রথমে সেভ দেব, আমরা Ctrl+S চাপ দিলেই কোথায় সেভ দিব এর একটা লোকেশন চলে আসে। তো আমরা কোথায় সেভ দিব, লোকেশনটা ঠিক করব, ঠিক করে সেভ দিব। তো আমি চাচ্ছি কি ডেস্কটপে সেভ দিব। কি নামে? ইন্ডেক্স নামে আমি সেভ দিব। আমি index2 দিব, কারণ এই নামে একটা আছে HTML, index2.html। এই .html এটা কি সবাই জানেন? কে কে জানেন জি স্যার। বলেন। স্যার, .html এটা কি সবাই জানেন? একটা এক্সটেনশন। এক্সটেনশন। হ্যাঁ, এটা একটা এক্সটেনশন, সবারকে জানতে হবে, কারণ ওয়েব ডেভেলপারের এক্সটেনশনটা জানা খুবই ইম্পর্ট্যান্ট। প্রত্যেকটা জিনিসের এক্সটেনশন অ্যাড করতে হয় আমাদের। একটা ভিডিও হোক, একটা পিডিএফ ফাইল হোক, একটা ডক ফাইল হোক, একটা ইমেজ হোক, অডিও ফাইল হোক, এই ফাইলগুলো যখন আমরা অ্যাড করব তার এক্সটেনশনটা খুব ইম্পর্ট্যান্ট। উইদাউট এক্সটেনশন কোনোভাবেই একটা ওয়েবসাইটে ভিউ করা পসিবল না। আর এইখানে কোশ্চেন করার জন্য কোনো লজ্জাবোধ করা যাবে না, যে আমি কোশ্চেন করব, এতগুলো স্টুডেন্ট আছে, তারা কি ভাববে।
মাথায় রাখতে হবে আমরা এখানে কাজ শিখতে আসছি, 100% আমাদেরকে কাজ শিখতে হবে। আর কাজ শেখার জন্য নিজের মনের ভিতরে এ রিলেটেড যত কোশ্চিন আছে সেগুলো করতে হবে। সো এখানে লাজ শরম করে লাভ নাই, যত লাজ শরম করবেন তত নিজেকে ঠকানো হচ্ছে। সো বি কেয়ারফুল। অবশ্যই কোশ্চিন মাথায় যদি আসে এবং কোনো একটি টপিকস বুঝতেছেন না, তাহলে অবশ্যই সেটি জেনে নিতে হবে, কারণ আমরা এখানে সবাই স্টুডেন্ট, সবাই শিখব। কেউ জানতেই পারে একটা বিষয় বেশি, আমি জানতে নাও পারি, এখানে জানি না দেখেই আসছি। কোশ্চেন না করলে আমি ক্লিয়ার কনসেপ্ট পাবো না, এজন্য কোশ্চেন করতে হবে। আচ্ছা, এটা হলো এক্সটেনশন। এক্সটেনশন দ্বারা ওই ফাইলের, যে কোনো ফাইলের তার এক্সটেনশন দ্বারা আমরা বুঝতে পারবো যে এই ফাইলটা কোন টাইপের, কোন রিলেটেড, এর কাজ কি, এটা আমরা বুঝবো। তো যখন আমরা HTML লিখবো তখন আমরা বুঝবো এটা একটা HTML ফরম্যাটের ফাইল। এইটার ভিতরে যে কাজটা আছে সেইটা দেখতে চাইলে অবশ্যই ব্রাউজারে ওপেন করতে হবে। এটার কাজ দেখতে চাইলে যদি আপনি সাবলাইম টেক্সট ওপেন করেন তাহলে এর কোডগুলো দেখতে পারবেন, বাট এর কোডের কারণে যে আউটপুট আসবে আউটপুট দেখতে পারবো না, এটা মনে রাখবেন। ওকে, আমি সেভ দিলাম। এখানে index2.html। এখন আমরা HTML ফরম্যাটটা দেব, HTML। আপনারা সবাই কি সাবলাইম টেক্সট ডাউনলোড দিছেন বা সবার কাছে কি আছে? জি স্যার। আছে স্যার। না, একটু হ্যাঁ জানান। স্যার, সাবলাইম টেক্সট কার নাই? আমার নাই স্যার। জি স্যার, আছে স্যার। আছে? আমারও নাই। শুনতেছি না, যাদের নাই তারা বলেন। নাই স্যার। আচ্ছা, সাবলাইম টেক্সট আমরা তাহলে ডাউনলোড দিয়ে নিই এখনই। এখানে কিছু জেন কোডিং অ্যাড করবো, এগুলো আগের থেকেই করে নিই। সবাই লিখেন সাবলাইম টেক্সট 3 ডাউনলোড, এই কথাটা লেখেন ব্রাউজারে। লিখছেন? স্যার ভিজুয়াল স্টুডিও কোড এটা ইনস্টল করা আছে স্যার, এটা আচ্ছা, দিয়ে ওইটাতেও হবে না? করতে পারেন। যদি করতে অসুবিধা হয় আমাকে বলেন, আমি ওইটাও দেখে দেব। ঠিক আছে স্যার। ওকে, সাবলাইম টেক্সট যারা ডাউনলোড দিতে চাচ্ছেন এই কথাটা লিখেন ব্রাউজারে। লিখছেন? তারপরে এন্টার দেন, দিয়ে দেখেন প্রথমে একটা ওয়েবসাইট দিছে sublimetext.com। এখানে ক্লিক করেন। ক্লিক করলে এইরকম আসবে। এখান থেকে আপনার উইন্ডোজ 64 বিট, যদি উইন্ডোজ হয় তাহলে উইন্ডোজের জন্য 64 বিট এইটা ডাউনলোড দিতে হবে। যদি লিনাক্স হয় তাহলে এইটা ডাউনলোড দিতে হবে। যদি হচ্ছে কি বলে ম্যাক হয় এইটা ডাউনলোড দিবেন। তো আমরা এইটা ডাউনলোড দিব। ক্লিক করেন, এই যে ডাউনলোড হচ্ছে। ডাউনলোড দিচ্ছেন যাদের নাই? জি স্যার। ওকে, সবাই ডাউনলোড দেন যাদের নাই, নেক্সট টাইমে যেন না শুনি যে আমার সাবলাইম টেক্সট নাই। ডাউনলোড কমপ্লিট হলে আমাকে একটু বলবেন। ইনস্টল দিতে পারেন তো সবাই? সফটওয়্যার ইনস্টল দিতে পারেন না? জি স্যার, পারি। আচ্ছা, আচ্ছা আবার বলতেছি, আমরা যদি HTML:5 লিখি তাহলে এইরকম একটা পপ আপ উইন্ডো আসতেছে। এখন যদি ট্যাব দেই তার ফুল গেট আপটা চলে আসতেছে। এইটা আপনাদের আসবে না, যারা নতুন দিছেন বা আগের থেকে দেওয়া আছে এটা আসবে না। ট্রাই করেন তো সবার আসে কিনা, কার কার আসতেছেন একটু নক করেন। এইভাবে HTML:5 স্যার আসতেছে না স্যার।
জি স্যার আসতেছে না, বসে দিচ্ছি। আসতেছে না ট্যাব স্যার। দিলে এরকম আসবে, কার কার আসতেছে না? স্যার আমার আসতেছে না, বসে সবাই দিচ্ছি একটু আমি। ট্রাই করেন, পরে ট্রাই করে লাভ নাই, এখন ট্রাই আসতেছে না করেন, স্যার। পরে আর এগুলো নিয়ে আলোচনা হবে না। স্যার আসতেছে না। আচ্ছা ইব্রাহিম তোমার আসতেছে? স্যার আসতেছে না স্যার। ওকে, এটা করার জন্য টুলসে যান। টুলসের নিচে কি অপশন আছে আমাকে একটু জানান। টুলসে ক্লিক করেন। টুলসে ক্লিক করছেন? জি স্যার। প্যাকেজ ইনস্টল কন্ট্রোল আছে সবার Yes. শেষেরটা। সবাই প্যাকেজ কন্ট্রোল যে অপশনটা আছে এইটাতে ক্লিক করেন। আবারও বলছি, টুলসে ক্লিক করার পরে প্যাকেজ কন্ট্রোলে চাপ সবাই যাদের আসছে দিছেন। জি স্যার। স্যার Okay. পারমিশন চাচ্ছে, কন্ট্রোল হ্যাজ সাকসেসফুলি ইনস্টল। প্যাকেজ নাই। কন্ট্রোল ওয়ার্ক সাকসেসফুলি ইনস্টল। ওকে, এই মেসেজটা যদি আসে তাহলে প্রেফারেন্সে যান। যাওয়ার পরে এখানে দেখেন প্যাকেজ কন্ট্রোল নামে একটা অপশন চলে আসছে। এখন জি স্যার, প্যাকেজ কন্ট্রোল। স্যার। সবাই ক্লিক করেন। জি স্যার। এখানে প্যাকেজ, এখানে দেখেন ইনস্টল ইনস্টল প্যাকেজ, ইনস্টল প্যাকেজ লেখেন, এই অপশনটা চলে আসবে। এখানে ক্লিক করেন। দেখেন নিচে একটা কাজ হচ্ছে, একটা ইকুয়াল, অপশন একটা তারপরে এরকম একটা উইন্ডো আসবে। বুঝি নাই, একটু জোরে বলেন। ইনস্টল প্যাকেজ এইটাই। হ্যাঁ, ইনস্টল প্যাকেজ এটাই। ক্লিক করেন। ক্লিক করলে এরকম এখানে একটা লাইন এক্সিকিউট হচ্ছে, সেটা বুঝাবে। জি স্যার, আসছে স্যার। উইন্ডো আসবে, এরকম উইন্ডো আসছে জি স্যার। সবার? জি স্যার আসছে স্যার। ইব্রাহিম জি স্যার। স্যার আসছে? জি স্যার, আসছে স্যার, আসছে স্যার। ওকে, এখানে লেখেন ইমমেট, ইএমএমইটি, ইমমেট। জি স্যার। ইমমেট লিখে এন্টার দেন। তারপরে আবার দেখেন নিচে এরকম কাজ হচ্ছে। জি স্যার। স্যার অনেকগুলো কোড আছে। এরকম লেখা, স্যার জি স্যার। কোড আসছে স্যার। এরকম লেখা আসলে হয়ে গেছে। এখন আপনি HTML:5 লিখে ট্রাই করুন, দেখেন আসবে। স্যার এখানে একটা পারমিশন চাইছে, ইয়েস ইনেবল ইন হ্যাঁ, পারমিশন পারমিশন। ঠিক স্যার, দিয়ে দিচ্ছি। ইয়েস করা। কি যেন ডাকলেন আমাকে? স্যার আমারটা তো হচ্ছে না। কি আমারটা হচ্ছে না স্যার। স্যার ওই একটা আবার বলেন তো কি স্যার? ইমেট ইমমেট, ইএমএমইটি। ইএফইটি। হ্যাঁ, ইমমেট। স্যার হয়েছে স্যার। যাদের হচ্ছে না, ইব্রাহিম তুমি হ্যাঁ স্যার। করো, স্ক্রিন শেয়ার করো, পারবা? প্রেজেন্ট নাও ক্লিক করো। স্যার স্যার আমি ফোনে করতেছি। ফোনে কি ওটা হবে? স্যার আরেকবার একটু বলেন স্যার। স্যার হইছে স্যার। ইমমেট স্যার আপনি আর একবার দেখান। স্যার আমার হচ্ছে না স্যার। হচ্ছে না, আর হচ্ছে না? সাকিব, সাকিব আহমেদ। স্যার আমার হচ্ছে না স্যার। আচ্ছা, আমি একে একে সবার দেখছি। সাকিব আহমেদ, আপনি স্ক্রিন শেয়ার করেন। ঠিক আছে বইরা। হ্যাঁ স্ক্রিন শেয়ার করতে পারবেন? এভাবে স্যার শেয়ার। না, এখানে এই যে প্রেজেন্ট নাও, এখানে প্রেজেন্ট নাও আছে দেখেন, জি স্যার। ক্লিক করেন এখানে, তারপরে এন্ট্রি স্ক্রিন। স্যার আপনি কাজটা আবার প্রথম থেকে দেখান তো। ওয়েট, প্রেজেন্ট নাও, তারপর এন্ট্রি, ইওর এন্ট্রি স্ক্রিনে ক্লিক করেন। জি স্যার, করছি। তারপরে এখানে শেয়ার ক্যান্সেল দুইটা বাটন আসছে, একটা ইমেজ আসছে। জি স্যার। ওই ইমেজে ক্লিক করে শেয়ার বাটনটা অ্যাক্টিভ হবে।
জি স্যার শেয়ারে ক্লিক করব হ্যাঁ আর হ্যাঁ গুড, এই তো এখন আপনি সাবলাইন, সাবলাইন টেক্সটে যাব স্যার হ্যাঁ জি স্যার আরেকটা এম লাইন এম ই, ওই তো ইমেট ইটি লেখেন, লেখছি এন্টার দেন। হয়ে গেছে, স্যার আসছে স্যার হ্যাঁ এটা কেটে দেন, এটা হ্যাঁ ইনেবল করে দেন, স্যার ইয়েস ওকে। এটা একটু বড় করেন, এই উইন্ডোটা একটু বড় করেন, হ্যাঁ এটা এই উইন্ডোটা কেটে দেন, এই যে প্যাকেজ, এটা কেটে দেবো স্যার হ্যাঁ এই পেজটা কন্ট্রোল এস সেভ দেন আগে, তা না হলে ওইটা কাজ করবে না। হ্যাঁ ডেস্কটপে বা যে কোনো জায়গায় সেভ দিতে পারেন, ইন্ডেক্স বা যে নাম হোক, index.html। সেভ, এখন লেখেন HTML:5। আসছে স্যার ওকে, আর কার আসতেছে না একটু শেয়ার স্টপ করেন, এখানে স্টপ শেয়ারিং। ওকে, আর কার আসতেছে না? স্যার আপনি কাজটা আবার প্রথম থেকে দেখ রশিদুল ইসলাম আমার ওয়েট দেখাচ্ছি, ওয়েট করো। আর কার আসতেছে না? মোহাম্মদুল কই? রশিদুল ইসলাম আমার আসছে স্যার। হ্যাঁ আপনি শেয়ার করেন, এই স্ক্রিন প্রেজেন্ট করেন। স্যার আমার হয়েছে স্যার। ওকে, তুমি মনে হয় ফাইলটা সেভ দাওনি তাই। রাশেদুল ইসলাম প্রেজেন্ট করতে পারতেছেন? জি স্যার করতেছি স্যার। স্যার করতেছি। ওকে, প্রেজেন্ট করেন। স্যার আমার ব্রাউজার দিয়ে শেয়ার হচ্ছে না। আগে ওই যে ইমেজ একটা আছে, ইমেজে ক্লিক করেন, তারপরে শেয়ার বাটনটা অ্যাক্টিভ হবে। জি স্যার পারমিশন নাও ক্লিক করতেছি। হ্যাঁ পারমিশন দিয়ে দেন, ব্রাউজারে একটা অন্য অপশন আছে। পারমিশন। ব্রাউজারে অন্য কোন option ব্রাউজার আছে। দিয়ে ঢুকছেন? স্যার মজিলা দিয়ে ঢুকছি। ফায়ারফক্স দিয়ে সরি ক্রোম দিয়ে ঢোকেন। আপনি দিয়ে আসেন, ক্রোম আছে? ক্রোম আছে ইনস্টল করা নাই স্যার, আমি ইনস্টল করে আসতে আচ্ছা ইনস্টল করে আসেন। ওকে, আমি আরেকবার বলি, হ্যাঁ স্যার টুলস এ ক্লিক করব। ফার্স্ট টাইম টুলস এ ক্লিক করার পরে এখানে একটা প্যাকেজ কন্ট্রোল নামে অপশন আছে। স্যার আপনার প্রেজেন্ট স্ক্রিন শেয়ার অফ আছে স্যার। ও আচ্ছা, সাবলাইম টেক্সটে যাওয়ার পরে টুলসে ক্লিক করলে একটা মেনু বার হবে। এই সাব মেনুর এখানে একটা অপশন আছে একবারে সবার নিচে, প্যাকেজ কন্ট্রোল নামে। এই প্যাকেজ কন্ট্রোলে ক্লিক করতে হবে। করার পরে একটু ওয়েট করার পরে প্রেফারেন্সে গিয়ে আমরা একটা অপশন দেখতে পারবো প্যাকেজ কন্ট্রোল, তখন এইখানে ক্লিক করতে হবে। ক্লিক করে এখানে লিখতে হবে ইনস্টল, এই যে চলে আসছে ইনস্টল প্যাকেজ। এই অপশনে ক্লিক করব। ক্লিক করলে এখানে আমরা লক্ষ্য করব যে কিছু ইনস্টল হচ্ছে, ঠিক আছে। তারপরে এখানে আমরা লিখব ইমেট, EMMET, ইমেট লিখলে এখানে শুধুমাত্র ইমেট আসবে। আমার এখানে ইমেট স্টাইল এই অপশনগুলো আসবে না, শুধুমাত্র ইমেট থাকবে এবং সেই ইমেটটা সিলেক্ট করে এন্টার দিতে হবে। দিলেই সেটা সাকসেসফুলি ইনস্টল হয়ে গেলে আমাদেরকে বা আমরা নতুন একটা উইন্ডো আমাদের এইখানে জেন কোডিংটা বুঝাতে পারছি কি?
এরকম মেসেজ দিব। আচ্ছা, মনে হয় আর কারো সমস্যা নাই, আছে? না স্যার। না স্যার। তাবাসসুম, সোনিয়া, আবিদা, তোমাদের কি হয়েছে? স্যার রশিদুল ইসলাম, আমার গুগল ক্রোমটা ইনস্টল হচ্ছে স্যার, তারপর শেয়ার করতেছি। আচ্ছা, তারপরে স্যার হইছে। ওকে, তাহলে আমরা এখন শর্ট কিছু কোড লিখতে পারবো। এটা ইনস্টল করা থাকলে এটাকে বলা হয় জেন কোড। জেন কোডিং যদি HTML এ সাবলাইম টেক্সট অ্যাড করা থাকে তাহলে আমরা শর্টকাটে কিছু লেখা লিখতে পারি, যেমন ফুল HTML ফরম্যাট টানার জন্য এরকম লিখে দিলেই চলে আসবে। আবার এর ভিতরে যদি আমরা ডিভ তৈরি করতে চাই তাহলে অন ডট দিলেই একটা ক্লাস তৈরি হয়ে যাবে। ক্লাসের নাম দিতে হবে, যেমন মেনু, তার ভিতরে ইউএল থাকবে, আমি জাস্ট দেখাচ্ছি, এলআই থাকবে মনে করেন 10টা, তার ভিতরে এ নামে ট্যাগ থাকবে, এর এই স্ট্রেপটা থাকবে হচ্ছে, এই স্ট্রেপ দেওয়ার জন্য থার্ড ব্র্যাকেট দিতে হয়, এই যে এখানে কিন্তু হাইলাইট দেখাচ্ছে এইচ রেফ স্যার HTML ইকুয়াল হ্যাশ দিব না কি দিব। তারপরে এই মেনুর ভিতরে যদি একটা ফিক্সড লেখা আমরা দিতে চাই, এইখানে আমরা যে কোনো লেখা দিলে সেটা চলে আসবে, এই যে তৈরি হয়ে গেছে। এখন যদি আমরা ট্যাব দেই তাহলে এই যে এই জিনিসগুলো আমাকে সাজিয়ে একবারে দিয়ে দিছে, ফরম্যাটিং করে দিয়ে দিছে। এই জিনিসগুলো আমরা শর্টে লিখতে পারবো, সেজন্য জেন কোডিংটা অ্যাড করব। ওকে, আমরা এই জিনিসগুলো দেখবো নেক্সট টাইমে। আচ্ছা, এখন তাহলে আমরা এই ফরম্যাটটা আনতে পারতেছি। HTML:5 লিখে ট্যাব দিলে এই ফরম্যাটটা চলে আসতেছে সবার, তাই না? আমি আপনাদের মেবি এগুলো বুঝাইছে, আমি মেটাটা পরে বুঝাবো, একদিন সব মেটা নিয়ে আলোচনা করব। মেটাটা বুঝতে আরো কিছু আমাদের নলেজ প্রয়োজন। এই মেটাগুলো বুঝতে ওয়েবসাইট সম্পর্কে বা ওয়েব পেজ সম্পর্কে আরো নলেজ আমাদের দরকার, সেজন্য আমরা কি করব, মেটাটা পরে দেখব। এখন এইটা যদি সবার আসে, আমরা নেক্সট ট্যাগগুলো নিয়ে কাজ করব। সবাই তো আসছে, তাই না? এরকম ফরম্যাট সবার আসছে? জি স্যার। জি স্যার। ওকে, জি স্যার আসছে। তাহলে আমরা দেখি, প্যারাগ্রাফ হয়েছে, লিঙ্ক হয়েছে, ইমেজ। আমরা যদি একটা ওয়েবসাইটে বা আমাদের ওয়েবসাইটে কোনো একটা ইমেজ দিতে চাই, সেই ইমেজটা কিভাবে লিঙ্ক করে দিব বা কিভাবে ইমেজটাকে আমরা আমাদের ওয়েবসাইটে শো করাবো, তার জন্য একটা ট্যাগ আছে। ট্যাগ আমরা বুঝি তো নাকি সবাই, ট্যাগ? আচ্ছা, তারপরে আমি একটু বলে নিই, আপনারা পদার্থ বোঝেন? পদার্থ কাকে বলে? জি স্যার। পদার্থ কাকে বলে বুঝি আমরা? জি স্যার। পদার্থ মানে জি স্যার। যার আকার আছে, আয়তন আছে, যা কিছু জায়গা দখল করে, এরকম জিনিসকেই বলা হয় পদার্থ। আচ্ছা, এইখানে এটাকেই যদি আমরা অবজেক্ট বলি, অবজেক্ট মানে কি? আমরা পৃথিবীতে যা দেখি সবই অবজেক্ট। পৃথিবীতে আমরা যা দেখি সবই অবজেক্ট। অবজেক্ট এরকম, তার আকার আছে, আকৃতি আছে, এবং সেই জিনিসটি কোনো একটা কাজে ব্যবহৃত হয়। কম্পিউটার, ল্যাপটপ, কলম, চেয়ার, খাতা, বই, এভরিথিং, এগুলো কি? অবজেক্ট। পৃথিবীতে যা দেখি সবই অবজেক্ট। একটা রুম, অনলি ওয়ান রুম, এই রুমটাকে ডেকোরেশন করতে তাহলে কতগুলো অবজেক্ট লাগবে? অবজেক্ট, অনলি অবজেক্ট, পৃথিবীতে যা দেখি সবই অবজেক্ট। বাট এই অবজেক্টগুলোর ক্যাটাগরি আছে, যেমন ফ্যান একটা অবজেক্ট। এই ফ্যানটাকে আমরা নির্দিষ্ট একটি উদ্দেশ্য হাসিল করার জন্য ইউজ করি, যেমন আমরা যেন এর থেকে ঠান্ডা বাতাস পাই, সেজন্য আমরা ফ্যানটা ইউজ করি। আবার খাটও একটা অবজেক্ট, বাট এই খাটটা আমরা ইউজ করি কি? বাতাস নেওয়ার জন্য বা আলো নেওয়ার জন্য না, এটা আমরা শয়ন করার জন্য ইউজ করি। চেয়ারও একটা অবজেক্ট, এটা বসার জন্য ইউজ করি। টিভিও একটা অবজেক্ট, এটা কিছু দেখার জন্য ইউজ করি।
ল্যাপটপও একটা অবজেক্ট, এটা আমরা কাজ করার জন্য ইউজ করি। তো আমরা যদি মনে করি একটা রুম, এই রুমটাকে ডেকোরেট করব, তাহলে কতগুলো অবজেক্টের সমন্বয় করতে হবে? মনে করেন একটা খাট থাকবে, একটা লাইট থাকবে, একটা ফ্যান থাকবে, একটা ফ্রিজ থাকবে, ডাইনিং টেবিল থাকতে পারে, ড্রেসিং টেবিল থাকতে পারে, সোফা থাকতে পারে, তাই না? এই যে এতগুলো অবজেক্টের সমন্বয়ে একটা রুম ডেকোরেশন করা হচ্ছে, এবং এই রুমে যতগুলো অবজেক্ট ব্যবহার করা হচ্ছে প্রত্যেকটা অবজেক্ট এর নেচার, কাজ, উদ্দেশ্য আলাদা আলাদা। ঠিক তেমনি আমরা ট্যাগগুলোকে যদি একটা অবজেক্ট হিসেবে বিবেচনা করি, তাহলে একটা ওয়েবসাইট ডিজাইন করতে এরকম অনেক ধরনের কাজ ইনক্লুড করতে হবে। আর এই কাজগুলো HTML এ এই কাজগুলো এক একটি ট্যাগের মাধ্যমে আমরা করে থাকি। আমার কথা কি বুঝতে পারছেন? তাহলে একটা ওয়েবসাইট ডিজাইন করতে যে ট্যাগগুলো ইউজ করি সেগুলোকে আমরা বিবেচনা করতে পারি এক একটা অবজেক্ট। এক এক রকমের কাজ ইনক্লুড করার জন্য এক এক রকমের ট্যাগ ইউজ করা হয়ে থাকে। এই ট্যাগগুলোরও কি কাজ ভিন্ন ভিন্ন। কিছু কিছু ট্যাগ আছে সেম কাজ করে, বাট অধিকাংশ ট্যাগগুলো কি ডিফারেন্স হয়ে থাকে। তাহলে এখানে যা দেখতেছি সবগুলো ট্যাগ। HTML এটা একটা ট্যাগ, এইটা একটা উদ্দেশ্যে ইউজ করা হচ্ছে। হেড একটা ট্যাগ, এইটা একটা উদ্দেশ্যে ইউজ করা হচ্ছে। বডি একটা ট্যাগ, এইটা একটা উদ্দেশ্যে হাসিল করার জন্য ইউজ করা হচ্ছে। টাইটেল, মেটা, সবগুলো ট্যাগ। ট্যাগ দুই রকমের হয়, একটা সিঙ্গেল, একটা ডাবল। যে সকল ট্যাগের শুরু এবং শেষ আছে সেগুলোকে বলা হচ্ছে ডাবল ট্যাগ। আর যে ট্যাগগুলো একটি মাত্র এর ক্লোজিং থাকে না সেটাকে বলা হয় সিঙ্গেল। যেমন হেড একটা ডাবল ট্যাগ, কারণ এখানে শুরু এবং শেষ হয়েছে। মেটা একটা সিঙ্গেল ট্যাগ। সিঙ্গেল ট্যাগগুলো বেশি প্রায়োরিটি দেয় হচ্ছে এর ভিতরের কিছু লিখে দেওয়া। আর ভিতরে যেটা লিখে দেওয়া হয়, ট্যাগের ভিতরে কিছু লিখে দেওয়া, এইটাকে বলা হয় অ্যাট্রিবিউটস। সিঙ্গেল ট্যাগগুলো কাজ করে থাকে অ্যাট্রিবিউটের মাধ্যমে। আর যে সকল ডাবল ট্যাগ আছে, এটা ডাবল ট্যাগ দেখলেই মনে হবে বা মনে করা যেতে পারে যে এর ভিতরে কিছু টেক্সট আমরা ইউজ করতে পারি, বা ডাবল ট্যাগগুলো দিয়ে আমরা টেক্সট প্রেজেন্ট করতে পারবো। সিঙ্গেল ট্যাগগুলোর মাধ্যমে সিঙ্গেল ট্যাগগুলোকে কার্যকর করার জন্য অবশ্যই এর অ্যাট্রিবিউটটা ইম্পর্ট্যান্ট। যেমন img নামে একটা ট্যাগ আছে, এটা একটা কি সিঙ্গেল ট্যাগ। এই ট্যাগটাকে কার্যকর করার জন্য অবশ্যই এগুলো অ্যাট্রিবিউটের মাধ্যমে করতে হবে। এগুলোকে বলা হচ্ছে অ্যাট্রিবিউট। অ্যাট্রিবিউট মানে এই যে ট্যাগ, এই ট্যাগের বৈশিষ্ট্য। যেমন একটা ফ্যান অবজেক্ট, বাট ফ্যানের পাখা কয়টা থাকে? 3টা। এই যে 3টা ফ্যানের পাখা, এইটা হচ্ছে অ্যাট্রিবিউট, তার বৈশিষ্ট্য, এন্টিটিস। ফ্যানের কয়েল আছে, এটা তার বৈশিষ্ট্য। ফ্যান কারেন্ট ছাড়া চলে না, এটা তার একটা ফিচার। তো সিঙ্গেল ট্যাগগুলো ম্যাক্সিমাম কার্যকর করার জন্য ইউজ করতে হয় কি ইউজ করতে হয়? হ্যালো, আমার কথা কি বুঝতে পারতেছেন সবাই? জি স্যার। জি স্যার। জি স্যার। আসছে মনে হয়, আসছিল, চলে গেছে নাকি? আমার স্টুডেন্ট কমে গেছে, 7-8 জন এখন ছিল, 32 জন। তার মধ্যে মাহমুদুল 2 বার ঢুকছে, তার মানে 26 জন। আমার 2টা বাদ দিলে 23 জন। প্রবলেমটা কি বুঝতেছি না। আসলে তাদের নেটের প্রবলেম হচ্ছে না ক্লাস করার ইচ্ছে হচ্ছে না, আমি বুঝতেছি না। নেটেরই প্রবলেম স্যার, আমাদের এখানে কারেন্টই আসে। আচ্ছা, যাই হোক, আমার কথা কি বুঝতে পারতেছেন সবাই?
আমি একদম এবিসি জি লেভেল থেকে কথা বলতেছি, এগুলো এবিসি লেভেল থেকে। জি স্যার। আমি চাই যারা HTML এর কিছু বোঝেন না তাদেরকেও কিছু বোঝাতে চাচ্ছি। তো আমার কথা কি বুঝতে পারতেছেন সবাই? জি স্যার, বুঝতে পারতেছি স্যার। ওকে, জি স্যার। হ্যাঁ না স্যার। বুঝলে একটু আপনার রেসপন্স মত করবেন। আচ্ছা, তাহলে আমরা এই ট্যাগগুলোর মাধ্যমে একটা ওয়েবসাইট ডিজাইন করব। তো এখন আমাদের প্রয়োজন একটা ইমেজ নেব, এখানে ইমেজ সংযুক্ত করব। কোথায়? আমাদের একটা ওয়েবসাইটে। ইমেজ যখনই নিব বা ইমেজ নেওয়ার যখন প্রয়োজন হবে তখন আমরা একটা ট্যাগ ইউজ করব, তার নাম হচ্ছে IMG, ইমেজ। এটা একটা সিঙ্গেল ট্যাগ। এই সিঙ্গেল ট্যাগের ভিতরে ইমেজ নিতে হলে একটা অ্যাট্রিবিউট অ্যাড করতে হবে, SRC, দ্যাট মিনস সোর্স, যে কোন সোর্স থেকে বা কোথায় থেকে এই ইমেজটাকে শো করাবে, এর অ্যাড্রেসটা এখানে বসাতে হবে। এখন আমাকে অ্যাড্রেস বসানোর আগে আমাকে ডিফাইন করতে হবে, এটা ফাইন্ড আউট করতে হবে যে আমার এই ওয়েবসাইট বা এই যে পেজটা আমরা তৈরি করলাম index2.html, এটা কোন জায়গাতে আছে আর ইমেজটা কোন জায়গাতে আছে। ওকে, সি দিলাম। আচ্ছা, আমি এই ইমেজটা অ্যাড করতে চাচ্ছি কোথায়? এই যে এই পেজে। তাহলে এই দুইটার লোকেশন কিন্তু এক জায়গাতেই, এই দুইটার লোকেশন এক জায়গাতেই। যখন যেখানে আমরা অ্যাড করতে চাচ্ছি যে পিকচারটা, যেখানে অ্যাড করতে চাচ্ছি এবং যে পিকচারটা অ্যাড করতে চাচ্ছি, এই দুইটার যদি লোকেশন একই হয় তাহলে আমরা এই সোর্সে শুধুমাত্র ওই ইমেজ বা পিকচারের নাম এবং এক্সটেনশন লিখলেই চলে আসবে। যেমন এই ইমেজের নাম কি, পিকচারের নাম কি, সি ডট, এক্সটেনশনটা কি, জেপিজি। এক্সটেনশন ইম্পর্ট্যান্ট, এক্সটেনশন না দিলে ভিউ করতে পারবো না। আচ্ছা, সি ডট জেপিজি। আমরা এখন যদি এখানে ডাইরেক্ট বলি সি ডট জেপিজি, কন্ট্রোল এস সেভ, এটা যদি আমরা ব্রাউজ করি, এটা যদি আমরা ব্রাউজারে ওপেন করি, এইখান থেকে ব্রাউজারে ওপেন করার জন্য রাইট বাটনে ক্লিক করে ওপেন ইন ব্রাউজারে ক্লিক করতে হয়। এই যে আসছে না? জি স্যার। চলে আসছে। যদি এই ইমেজটার লোকেশন অন্য হতো, যদি মনে করেন এখানে ইমেজেস নামে একটা ফোল্ডার আছে, সেই ফোল্ডারে এই ইমেজটা আছে, আপনি এখন এখানে রিলোড দিয়ে দেখেন ইমেজটা দেখাই কিনা। রিলোড, না ইমেজটা, কারণ যেখানে আমি লিঙ্ক করাচ্ছি এবং যাকে লিঙ্ক করাচ্ছি এই দুইটার লোকেশন ডিফারেন্স। তো আমরা ডিপেন্ড করব কার উপর? যেটাতে লিঙ্ক করাবো তার লোকেশনের উপর ডিপেন্ড করে ইমেজের লোকেশনটা বসাইতে হবে। যেমন এখন ইমেজটা কোথায় আছে? একটা ফোল্ডারের ভিতরে, ফোল্ডারের নাম কি? ইমেজেস। তাহলে এখানে অবশ্যই আমাকে লিখতে হবে ইমেজেস স্ল্যাশ সি ডট জেপিজি। এখন ইমেজটার এক্স্যাক্টলি লোকেশনটা ঠিক আছে। এখন আপনার ব্রাউজারে গিয়ে যে রিলোড দেন, চলে আসছে। আমরা কি বুঝতে পারছি? জি স্যার, বোঝা যাচ্ছে। আচ্ছা, জি স্যার। আমি একদম ফাউন্ডেশন লেভেল থেকে কথা বলতেছি, এই জন্য সবার কি বিরক্ত বোধ হচ্ছে? না না স্যার। স্যার। আসলে বিরক্ত বোধ না, স্যার। মনে করো না, তোমাদেরও এইগুলো জানা দরকার বা আরো বেশি জানা দরকার, বিকজ তোমরাও এখানে অনেকে টিচার হবা। সো বোঝানোর ক্ষেত্রে কিভাবে বোঝাবা এটাও বা এই ইনফরমেশনটাও তোমাদের গেদার হতে পারে। ঠিক আছে? সো বিরক্ত ফিল করো না, কারণ আমি অ্যাজ এ টিচার আমি কোনো একজন ব্যক্তিকে ডিপেন্ড করে ক্লাস চালাতে পারবো না। এখানে আমাকে ফলো করতে হবে আমার স্টুডেন্টরা সবার অবস্থানটা কোন জায়গায়। এখানে যদি একজনও বেসিক জানা না থাকে তাহলে আমাকে অবশ্যই বেসিক থেকে শুরু করতে হবে। ঠিক আছে? সো এখানে অনেকেই অনেক ভালো কোডিং করতে পারো, আই নো, বা ডিজাইন করতে পারো, বাট তারপরেও কি আমি তাকে বেস করে ক্লাসগুলো কন্টিনিউ করতে পারবো না। এই জন্য বেসিক লেভেল থেকে আমি শুরু করতেছি।
আচ্ছা, আমি তাহলে ইমেজটা নিতে পারতেছি। আমরা তাহলে জেনে গেলাম যে ইমেজ নেওয়ার জন্য ইমেজ নামে একটা ট্যাগ ইউজ করতে হবে এবং এখানে সোর্সের মাধ্যমে আমাকে বলতে হবে যে কোথায় থেকে ইমেজটা আমরা শো করাতে চাচ্ছি। ওকে, এখানে আর কোনো কোশ্চেন আছে? না স্যার। স্যার পরের তো একটা বুঝি নাই স্যার, এই যে পরের ইমেজ স্ল্যাশ অ্যাট্রিবিউটটা, এটা অ্যাট্রিবিউট, তাহলে পরের অ্যাট্রিবিউটটা আমরা বুঝে নেই। জাস্ট এসআরসি এই অ্যাট্রিবিউটটা কেন ইউজ করে সেটা বুঝতে পারছি। এটা হচ্ছে এএলটি, এটা স্যার এখানে অল্টারনেটিভ টেক্সট। হ্যাঁ বলেন। স্যার এখানে আমরা দেখতেছি ইমেজেস ফোল্ডারের ভিতর আরেকটা ফোল্ডারে যদি স্যার পিকচার থাকে তখন আমরা কিভাবে লিখবো স্যার? সেম ওই লোকেশন ইমেজের ভিতরে আরেকটা ফোল্ডার আছে, মনে করেন পিক নামে, তাহলে পিক দিয়ে আবার স্ল্যাশ দিবেন, দিয়ে তারপরে এটা দিবেন। ওকে, আচ্ছা, এইখানে আমরা এএলটি মানে হলো অল্টারনেটিভ টেক্সট। যদি কখনো এই ইমেজটা ভিউ না হয়, এখন ভিউ হচ্ছে তাই না? যদি এই ইমেজটা ভিউ না হয় তাহলে এইখানে যে লেখা থাকবে সেই লেখাটা দেওয়ার জন্য আমরা অনেক সময় ফেসবুকে দেখি পেজ স্লো হওয়ার কারণে বা নেট স্লো হওয়ার কারণে ইমেজ পরে আসে, ইমেজ আসার আগে কিছু লেখা আসে। এটা কি ফলো করছি আমরা কখনো? জি স্যার। জি স্যার। এইটা হ্যাঁ, এইটা লেখা দেওয়ার জন্য ইউজ করতে হবে এএলটি, অল্টারনেটিভ টেক্সট। আমরা যদি এখানে লিখে দিই দিস ইজ মাই ব্যাকগ্রাউন্ড ইমেজ। এখন আনফরচুনেটলি আমি এটা বাদ দিয়ে দিলাম, তাহলে ছবিটা লোড হবে না। তাহলে দেখি কি লেখা আসে। এই যে ছবিটা পাচ্ছে না, তাই লিখে দিছে কি দিস ইজ মাই ব্যাকগ্রাউন্ড ইমেজ। সো এটা অল্টারনেটিভ। যদি ইমেজটা না থাকে তাহলে অল্টারনেটিভ টেক্সট, তাহলে কি লেখা থাকবে এইটা দ্বারা সেটা বোঝাচ্ছে। ক্লিয়ার? আর যদি ইমেজটা থাকে তাহলে সেটা দেখার প্রয়োজন নাই, এই যে কোথাও দেখাচ্ছে না। যদি ইমেজটা লোড না হয় তাহলে যে টেক্সটটা দেখাবে সেটাকে বলা হচ্ছে অল্টারনেটিভ টেক্সট। বুঝতে পারছেন? জি স্যার। জি স্যার। ওকে, এখন আর একটা কি আছে, HTML অ্যাট্রিবিউট। অ্যাট্রিবিউটগুলো নিয়ে তো আলোচনা করতেছে, এগুলোকেই বলা হচ্ছে অ্যাট্রিবিউটস। ঠিক আছে, তবে ট্যাগ অনুযায়ী অ্যাট্রিবিউটগুলো ডিফারেন্স হয়। তবে আমি যদি এখন সব ট্যাগের অ্যাট্রিবিউটসগুলো দেখাই তাহলে মাথার মধ্যে এলোমেলো হয়ে যাবে। যখন যেটা প্রয়োজন সেটার অ্যাট্রিবিউটগুলো নিয়ে আলোচনা করব। যেমন ইমেজ নিতে চাইলে দুইটা অ্যাট্রিবিউট মাস্ট বি দিতে হয়, সেটা হলো এসআরসি এবং এএলটি। আমরা এখন বুঝতে পারছি, কখনো ভুলে যাব না এই দুইটা ট্যাগ অ্যাট্রিবিউট কেন ইউজ করতে হয়। ঠিক এরকম যে কম্পোনেন্টগুলো বা যে ট্যাগগুলো ইউজ করব সেগুলো তখনই তার অ্যাট্রিবিউটটা কেন ইউজ করব, কিসের জন্য ইউজ করব, এগুলো দেখব, তাহলে মনে থাকবে। ঠিক আছে, তাহলে অ্যাট্রিবিউটসটা আমরা ধীরে ধীরে দেখব। ওকে, HTML লিস্ট। স্যার লিংকটা একটু আরেকবার বুঝে দিবেন লিঙ্ক, স্যার লিংকটা আচ্ছা, আরেকবার একটু বুঝে দিবেন। লিঙ্ক মানে হচ্ছে আমরা একটা পেজে ঢুকি, যে কোনো একটা পেজে যাই, ব্রাউজারটা খুব স্লো হয়ে গেছে আমার। লিঙ্কটাতে মূলত থাকে অন্য একটা পেজে, অন্য একটা সাইডে মুভ করার জন্য যে ট্যাগ ব্যবহার করা হয় সেটাকেই বলা হচ্ছে লিঙ্ক। এখানে যদি আমরা ক্লিক করি অন্য একটা সেকশন চলে আসবে, তাহলে সেকশন কোনো একটা পেজে যাওয়ার জন্য, কোনো একটা ওয়েবসাইটে যাওয়ার জন্য যে লিঙ্কটা ব্যবহার করা হয় সেটাকে বলা হচ্ছে লিঙ্ক। যেমন আমি যদি ফেসবুক এখানে ক্লিক করি, ফেসবুক নামে একটা পেজে বা ওয়েবসাইটে চলে যাবে। আমি যদি এখানে ক্লিক করি টুইটার নামে একটা ওয়েবসাইটে চলে যাবে। আমি যদি এখানে ক্লিক করি বিহেন্স নামে একটা ওয়েবসাইটে চলে যাবে।
এই যে এখানে ক্লিক করলে আরেকটা ওয়েবসাইটে চলে যাচ্ছি, মুভ করতেছি, বা আরেকটা পেজে চলে যাচ্ছি বা মুভ করতেছি, এটা করার জন্য যেটি ইউজ করতে হয় সেটিকে বলা হচ্ছে অ্যাঙ্কর ট্যাগ। অ্যাঙ্কর সংযুক্ত করা বা লিঙ্ক করা, এটা করার জন্য যে ট্যাগ ইউজ করা হয় তার নাম হচ্ছে অ্যাঙ্কর ট্যাগ। এ, অনলি এ কিন্তু দুইটা, এ হচ্ছে দুইটা বা ডাবল ট্যাগ বলা হয়, কারণ এটা শুরু এবং শেষ আছে। আমরা এখানে কি লেখা দিতে চাচ্ছি সেটা এই দুইটা ট্যাগের মাঝে আমরা লিখে দিব। যেমন ক্লিক হেয়ার, হেয়ার গো টু ফেসবুক, আমরা চাচ্ছি এখানে একটা লেখা থাকবে। এখন কন্ট্রোল সেভ দিয়ে একটু যদি আমরা ব্রাউজ করি, এই যে এখানে লেখা আছে ক্লিক হেয়ার, আমি ইমেজটাকে বাদ দিয়ে দিলাম। লেখা আছে কি ক্লিক হেয়ার, এখানে মাউস নিয়ে গেলে হাত বা হ্যান্ড সিম্বলটা দেখাচ্ছে। এখানে ক্লিক করলে কোথাও যাবে, এখানে ক্লিক করলে কোথায় যাবে, এই অ্যাড্রেসটা বসাতে হবে এইচ রেফ নামে একটা অ্যাট্রিবিউটের মাঝে। এইচ রেফ মানে হচ্ছে হাইপার রেফারেন্স, এখানে অ্যাড্রেস বসাতে হয়। যেমন আমি ফেসবুকে যেতে চাচ্ছি, তাহলে এখানে লিখে দেন https://www.facebook.com, তাহলে এখানে ক্লিক করলে ডাইরেক্ট কোথায় যাবে, ফেসবুকে চলে যাবে। কন্ট্রোল সেভ, রিলোড দিলাম, এখন এখানে ক্লিক করেন, দেখেন ফেসবুকে মুভ করবে, এই পেজে ফেসবুকে মুভ করতেছে। এখন আমি যদি চাই এখানে ক্লিক করলে অন্য একটা ট্যাব ওপেন হয়ে সেখানে ফেসবুক ওপেন হবে, এটা এরকমই থাকবে। এইখানে ক্লিক করলে এখানেই কিন্তু ফেসবুক ওপেন হচ্ছে। আমরা যাচ্ছি কি এখানে ক্লিক করলে আরেকটা ট্যাব ওপেন হয়ে সে ফেসবুক সেই পেজ ওপেন হবে। তাহলে এখানে আরেকটা অ্যাট্রিবিউট ইউজ করতে হবে, টার্গেট। টার্গেট টার্গেট ইকুয়াল ডবল ইনভাইটেড কমার মধ্যে লিখতে হবে আন্ডারস্কোর ব্ল্যাঙ্ক, ব্ল্যাঙ্ক লিখতে হবে। কন্ট্রোল সেভ, এখন আপনি এখানে ক্লিক করেন, দেখেন সরি কি হলো, ব্ল্যাঙ্ক টার্গেট সেভ দিছি, স্যার ডবল হবে স্যার, স্যার আন্ডারস্কোর ডবল হবে। না একটা দিয়েও তো হবে। আচ্ছা এখন হচ্ছে, ডবল হওয়ার কথা না। এই যে একটা দিয়েও হবে, যাই হোক কোনো কারণে হয়তো সেভ করে নাই তাই, বা রিলোড হয় না। তাহলে আমরা কি করতে পারতেছি, এখানে ক্লিক করলে আরেকটা পেজে মুভ করতে পারতেছি, সেটা আরেকটা ট্যাব নিয়ে ওপেন হচ্ছে। এইটা হচ্ছে লিঙ্ক ট্যাগ। ক্লিয়ার এখন লিঙ্ক ট্যাগ? জি স্যার। ওকে, এখন আমরা দেখব কি লিস্ট। লিস্ট মানে হচ্ছে আমরা বাজার করি না, বাজারের একটা লিস্ট নিয়ে বাজার করতে চাই। যারা মেসে থাকি তারা জানি যে ম্যানেজার একটা লিস্ট দিবে, সে লিস্ট অনুযায়ী আমরা বাজার করে থাকি। তো এইরকম যদি আমাদের ওয়েবসাইটে লিস্ট আকারে ডেটা প্রকাশ করা যদি লাগে বা লিস্ট আকারে কোনো ডেটা আমি ভিউ করতে চাচ্ছি, তাহলে আমরা ইউজ করব লিস্ট। লিস্টটা কীরকম হয়ে থাকে, এরকম বিভিন্ন ধরনের লিস্ট হতে পারে, যেমন বাংলাদেশ, বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান, ভুটান, এরকম লিস্ট হয়ে থাকতে পারে। এটাকেও একটা লিস্ট বলা হয়। লিস্টের আগে এরকম ডট থাকতে পারে, ডট থাকতে পারে সৌন্দর্য করার জন্য, অথবা থাকতে পারে এ কমা এরকম, ফুল স্টপ এরকম, বি এরকম, সি এরকম, ডি এরকম। আবার হতে পারে 1, হতে পারে 2,
হতে পারে 3, এরকমও হতে পারে, আবার এরকম হতে পারে। এরকমও হতে পারে। এটাকে বলা হচ্ছে লিস্ট স্টাইল, এটাকে বলা হচ্ছে লিস্ট, আর এই সাইডে যেভাবে শো করাচ্ছে এটাকে বলা হচ্ছে লিস্ট স্টাইল। আবার এরকমও হতে পারে, এ বাংলাদেশ, এই বাংলাদেশের আবার সাব মেনু থাকতে পারে। 1 রাজশাহী, 2 নম্বরে 2 নম্বরে চট্টগ্রাম, 3 নম্বরে রংপুর, আবার বি নম্বরে ইন্ডিয়া। এখানে হতে পারে এরকম দিল্লি, দিল্লি না, তারপরে হচ্ছে কি ভুলে গেলাম, যাই হোক মুম্বাই, বাই। আচ্ছা, এরকম হতে পারে, এগুলোকে বলা হচ্ছে লিস্ট। তো এইরকম ভাবে আমরা কোনো ডেটা যদি প্রেজেন্ট করতে চাই ওয়েবসাইটে, তাহলে যেটা ইউজ করতে হয় সেটাকে বলা হয় লিস্ট। লিস্ট 2 রকমের, অর্ডার লিস্ট আর আনঅর্ডার লিস্ট। যদি কোনো লিস্টের সামনে 1 2 3 থাকে সেটাকে বলা হবে অর্ডার লিস্ট, OL, অর্ডার লিস্ট। অর্ডার লিস্টের সংক্ষিপ্ত হচ্ছে OL, অর্ডার লিস্ট। আর যদি এরকম না থাকে, ডট থাকে বা সার্কেল থাকে, এরকম যদি থাকে তাহলে এটাকে বলা হবে UL, আনঅর্ডার লিস্ট। আর এই যে লেখাগুলো দিচ্ছি এটাকে বলা হয় LI, লিস্ট আইটেম, লিস্ট আইটেম। তো আমরা কিভাবে করব একটু দেখি। আমরা একটা লিস্ট বানাতে যাচ্ছি, আনঅর্ডার না অর্ডার, যে কোনোটা নিতে পারবেন। আমি চাই অর্ডার লিস্ট বানাবো, তাহলে ওয়েল লিখলাম, এটা একটা ট্যাগ, ওয়েল শুরু এবং ওয়েল শেষ। এখন এর ভিতরে এই আইটেমগুলো দেওয়ার জন্য বাংলাদেশ, ইন্ডিয়া, ভারত, পাকিস্তান, এই জিনিসগুলো দেওয়ার জন্য আরেকটি ট্যাগ ইউজ করতে হবে, সেটাকে বলা হয় LI, মানে লিস্ট আইটেম। LI এর ভিতরে আমাকে বলতে হবে, যেমন বাংলাদেশ, বাংলাদেশ, তারপরে ইন্ডিয়া, তারপরে হচ্ছে পাকিস্তান, ভুটান, এভরিথিং। এখন কন্ট্রোল-সেভ, এখন আমরা ব্রাউজারে গিয়ে রিলোড দেই, এই যে চলে আসছে। অর্ডার লিস্ট ইউজ করলে ডিফল্টভাবে কি হয়, 1 2 3 4 5 হয়। যদি আমরা ABC দিতে চাই তাহলে কি দিতে হবে, অ্যাট্রিবিউট লেখা লাগবে। কি অ্যাট্রিবিউট বলো, অ্যাট্রিবিউট টাইপ দিতে নামে হবে। একটা অ্যাট্রিবিউট দিতে হবে। টাইপের ভিতরে আমাকে বলতে হবে, আমরা ছোট হাতের ABC যদি দিতে চাই তাহলে এখানে ছোট হাতের ABC, শুধু এটা লিখতে হবে, কন্ট্রোল-সেভ, রিলোড, এই যে ABC চলে আসছে। যদি আমরা বড় হাতের দিতে চাই এখানে বড় হাতের A লিখতে হবে, চলে আসছে। যদি রোমান সংখ্যা দিতে চাই এরকম I লিখতে হবে, চলে আসছে। ওকে, সবাই কি বুঝতে পারছি এই লিস্ট? জি স্যার। এখন যদি আমরা সাব লিস্ট জি স্যার, করতে জি স্যার। চাই, জি স্যার। এখন যদি বাংলাদেশের ভিতরে রাজশাহী, চট্টগ্রাম, রংপুর, সিলেট এগুলো যদি দিতে চাই, সাব মেনু বা সাব আইটেম যদি দিতে চাই, তাহলে আমাদেরকে
কার সাব আইটেম দিতে চাচ্ছি? বাংলাদেশের সাব আইটেম দিতে চাচ্ছি। তাহলে বাংলাদেশের এ লাইটে শেষ না করে এর ভিতরে ঢুকতে হবে। ঢুকে আমাদেরকে বলতে হবে এখানেও কি দিব, অর্ডার লিস্ট দিব না আনঅর্ডার লিস্ট দিব? আমরা দিতে পারি যে কোনো, আমি ইউএল নিলাম, মানে আনঅর্ডার লিস্ট। এখানে তার ভিতরে আমরা কি দিব, আবার এলআই দিব। এলআই দিয়ে বলবো কি, রাজশাহী, রংপুর, এইভাবে কয়েকটা দিয়ে দিলাম। কন্ট্রোল সেভ, রিলোড, এই যে সাব চলে আসছে। এটা কি আসছে, সার্কেল আসছে, ডিফল্টভাবে সার্কেল আসছে। এর টাইপটাও যদি আমরা চেঞ্জ করতে চাই তাহলে এখানে লিখতে হবে টাইপ ডটেড নামে একটা আছে, ডটেড, কন্ট্রোল সেভ, রিলোড, ডটেড, শুধু মনে হয় ডট দিতে হয়, ভুলে গেলাম। আচ্ছা, এই রিসোর্সটা আমরা কিভাবে লিখতে পারি, এটাই আমরা সার্চ দিতে পারি। এই যে চলে আসছে সার্কেল, স্কোয়ার, কি ব্যাপার ডট নাই, মানে অবশ্যই আছে। ও ডটেড, তো আমি সরি, ওইটা বর্ডার দেওয়া যায়। আচ্ছা, কি কি দেওয়া যায়, এই যে ডিস, এটা না সরি, সার্কেল, স্কোয়ার, আপার রোমান, লয়ার আলফা, এটা কিসের, ইউএল। এই যে সার্কেল যদি দিই তাহলে কি হবে, কন্ট্রোল সেভ, রিলোড, এটা সার্কেলের ডিফল্ট হবে। এই যে সার্কেল চলে আসছে। তবে এইভাবে আমরা টাইপটা চেঞ্জ করে দিতে পারবো। খুব বেশি ইউজ হয় না, তবে মেনুর জন্য এটা খুব ভালো, ইউজ করা খুবই সুবিধাজনক। আচ্ছা, এভাবে আমরা তাহলে ইন্ডিয়ার যদি আবার সাব মেনু বানাতে চাই, এখানে আমাদেরকে কোন স্টাইল নিতে হবে, এএল, ইউএল না ওএল নিয়ে তার ভিতরে এর ভিতরে আমাকে বলতে হবে কি কি লিখতে চাচ্ছি। আমরা যেটা লিখব সেটাই হবে। এই যে লিস্টে সম্পর্কিত কোনো কোশ্চেন থাকলে করতে পারেন। স্যার লাইনগুলো কপি করছেন কিভাবে? হ্যাঁ, লাইনগুলো কপি করতেছি এইভাবে, অনেকভাবে কপি করা যায়। এরকম কোশ্চেন করবেন, কোনো একটা লাইনের উপরে যদি আপনি কন্ট্রোল সি দেন তাহলে ফুল লাইনটা কপি হবে। আপনি এটা রিপিট করতে চাচ্ছেন পাবনা, তাহলে এই লাইনটা কপি করতে চাচ্ছেন, সিলেক্ট করতে হবে না, জাস্ট কোনো একটা জায়গায় রেখে কন্ট্রোল সি দেওয়ার পরে কন্ট্রোল ভি দিলেই ওই লাইনটা চলে আসবে। যতগুলো লাগে এরকম ভি দিতেই থাকেন। বুঝতে পারছেন? জি স্যার। আচ্ছা, কার কোশ্চেন আছে আর? আছে? না থাকলে না স্যার। ওকে, টেবিলে যাই। টেবিল আমরা ডিজাইন করা শিখি। টেবিলটা খুব ইম্পর্ট্যান্ট একটা বিষয়। টেবিল কেমন হয়, টেবিলটা দেখতে কেমন একটু দেখে আসি। এমএস পেইন্ট,
চলে গেল। এটা হচ্ছে এই যে ইনফরমেশনটা আমরা প্রেজেন্ট করার জন্য যে স্ট্রাকচারটা আমরা ড্রয়িং করলাম, এটাকে বলা হচ্ছে টেবিল। এইটাকে বলা হচ্ছে টেবিল, ফুল জিনিসটাকে বলা হচ্ছে টেবিল। টেবিল নেওয়ার জন্য টেবিল নামে একটা ট্যাগ ইউজ করতে হবে। তাহলে একে ফুল বলা হচ্ছে কি টেবিল। তাহলে টেবিল নেওয়ার জন্য টেবিল নামে একটা ট্যাগ শুরু করতে হবে অ্যান্ড শেষ করতে হবে এরকম করে। তাহলে টেবিল নেওয়ার ব্যবস্থা হলো, যেমন আমরা ইউএল বা এলআই নিতে চাইলে ইউএল নিতে হবে বা ইউএল নিতে হবে, সরি ওএল আর ইউএল যে কোনো আগে নিতে হবে। নেওয়ার পরে এই প্রত্যেকটা জিনিসকে বলা হয় টেবিল রো। কয়টা টেবিল রো আছে? এক, তারপরে এই একটা, দুই। এই টেবিলে কয়টা টেবিল রো? তিন। তাহলে 1 2 3 4 5 6 7 8 8 রো। তাহলে আমাদের এর ভিতরে এই টেবিল ট্যাগের ভিতরে রো নেওয়ার জন্য ইউজ করতে হবে যে ট্যাগ, তার নাম হচ্ছে টিআর। টিআরের শুরু এবং শেষ আছে। তাহলে প্রত্যেকটা টিআর নেওয়ার জন্য বা রো নেওয়ার জন্য প্রত্যেকটা বারেই কি লিখতে হবে? টিআর। তার ভিতরের যে কন্টেন্ট, যেমন স্টুডেন্ট ইনফরমেশন, এটা কন্টেন্ট বা এটাকে বা এইগুলোকে বলা হচ্ছে কলাম। এই ইনফরমেশনগুলো নেওয়ার জন্য নিতে হবে টিডি বা টিএইচ, দুইটাই কলাম নেওয়ার কাজে ব্যবহৃত হয়। টিআর নেওয়া হয় টেবিলের ভিতরে রো তৈরি করার জন্য, আর টিডি নেওয়া হয় টেবিল ডেটা, এই টেবিলের ভিতর ডেটা বা কলাম নেওয়ার জন্য। যেমন এই টিডির ভিতরে কয়টা কলাম আছে? তিনটা। একটা কলাম, তিনটা স্যার। একটা ডেটা আছে, একটা টিডি আছে।
এটার ভিতরে তিনটা, এটার ভিতরে তিনটা, এটার ভিতরেও তিনটা, ঠিক আছে? এটার ভিতরে শুধু একটা, আর বাদ বাকিগুলোর ভিতরে টিআরের ভিতরে তিনটা। করে টিডি বা কলাম আছে। আমরা এই স্টাইলটাই যদি বা এই স্টাইলেই যদি একটা টেবিল আমরা তৈরি করতে চাই, তাহলে তার কোডিংটা কি হবে, এই নিচে আমরা শুরু করি। তাহলে আমরা চাচ্ছি কি একটা টেবিল তৈরি করব। তাহলে টেবিল নেওয়ার জন্য কি ট্যাগ ইউজ করতে পারি? টেবিল নেওয়ার পরে আমাদের কি নিতে হবে? টিআর। কয়টা টিআর আছে? 1 2 3 4 5 6 7 8টা টিআর আছে। তো আমরা একটা একটা করে আগে নিব টিআর। তাহলে টিআর নিলাম, টিআর শুরু এবং শেষ করতে হবে, এন্টার দেন। তার ভিতরে কি দিতে হবে? টিডি বা টিএইচ। আচ্ছা, টিডি আগে দেই, টিএইচ দিলে কি হবে সেটাও দেখাচ্ছি। তাহলে আমাকে টেবিল ডাটা নিতে হবে, তাহলে টিডি নেওয়ার জন্য লিখতে হবে টিডি, লিখে এর ভিতরে আমাকে লেখা দিতে হবে, কি লেখা আমরা দিতে যাচ্ছি। তাহলে এর ভিতরে কি আছে? একটা টিডি আছে, তার ভিতরে লেখা আছে কি? স্টুডেন্ট ইনফরমেশন। তাহলে আমরা এখানে লিখে দিতে পারি স্টুডেন্ট ইনফরমেশন। তারপরে আরেকটা টিআর আছে, আরেকটা, এটা হয়ে গেল, এটা আরেকটা টিআর আছে। তাহলে এই টিআর শেষ করার পরে আমরা আরেকটা টিআর শুরু করব, টিআর। তার ভিতরে কয়টা টিডি আছে? 1 2 3, তিনটা টিডি আছে। ওকে, তিনটা টিডি নিয়ে নেই, টিডি, তিনটা টিডি নিলাম। প্রথমটা লেখা আছে এসএল, লিখে দেন এসএল নাম্বার। দ্বিতীয়টা দেওয়া আছে নেম, তৃতীয়টা দেওয়া আছে রেজিস্ট্রেশন, কন্ট্রোল এস সেভ। এখন আমরা এটাকে যদি রিলোড দেই ব্রাউজারে, এই যে চলে আসছে, কিন্তু এর বর্ডার চলে আসে নাই, বর্ডার আসে নাই। তো এই টেবিলের একটা অ্যাট্রিবিউট অ্যাড করতে হয়, তার নাম হচ্ছে বর্ডার। বর্ডার লিখে তার ভিতরে 1 দিলে 1 পিক্সেল মোটা হবে বর্ডারটা। কন্ট্রোল এস সেভ, রিলোড, এই যে চলে আসছে। এভাবে আমরা দিতেই থাকি। কতগুলো আমাদের ডেটা আছে? সবগুলোই। তারপরে গুলোতে কি আছে একটু দেখে নিই। 1 2 3 4 5 এবং আচ্ছা, এগুলো আমার মনে আছে, আমি এই জিনিসগুলো অ্যাড করব। তাহলে আরেকটা টিডির দরকার, সরি টিআর এর দরকার, আমরা টিআর নিলাম। এর ভিতরেও তিনটা টিডি আছে, টিডি তিনটা নিয়ে নেন। প্রথমটাত লেখা আছে 01, পরেরটাত লেখা আছে এবি মাজিদ, দ্বিতীয়টাত লেখা আছে 20201। কন্ট্রোল আর সেভ, রিলোড, এই যে চলে আসতেছে। আবার আরেকটা দরকার, এইটা আরেকটা কপি, দেখেন এতটুকু সিলেক্ট করলাম, একবারে কপি করতে চাচ্ছি, কন্ট্রোল শিফট ডি, কপি অটোমেটিক পেস্ট হয়ে যাবে, সেম জিনিসটাই, কন্ট্রোল শিফট ডি। ওকে, এখানে আমরা 2, এখানে লেখা আছে এমডি পলাশ, এমডি পলাশ, এখানে রেজিস্ট্রেশন 2 দেওয়া আছে, কন্ট্রোল সেভ, এই যে হচ্ছে। আবার তৈরি করে নেই, ডামি ডাটা বলা হয় এগুলোকে, ডি দিয়ে যে নিচ্ছি, এমডি রফিক 3, ফর আচ্ছা, এইভাবে আমরা তৈরি করতে পারবো, যত ইচ্ছা ততগুলো নিতে পারবো। এইদিকে যদি বাড়াতে চাই তাহলে আরেকটা করে টিডি বাড়াতে হবে। এখন বিষয় হচ্ছে, আচ্ছা এই টেবিলটাকে আমি এই সেন্টারে আনতে চাচ্ছি, তাহলে টেবিলের ভিতরে আরেকটা অ্যাট্রিবিউট অ্যাড করব আমরা, অ্যালাইন। যদি সেন্টার দেই তাহলে কি হয়ে যাবে? এইটা এখন রিলোড দিলে সেন্টারে চলে আসছে।
এখন একটা লক্ষণীয় বিষয়, আমরা যে টেবিলটা ড্র করছি বা ড্রয়িং করছি, সেই এই প্রথম টিডিটা, এই প্রত্যেকটা টিডির উপরে কি আছে, দেওয়া আছে। এইটা করার জন্য, আর এখানে আমাদের একটা টিডির উপর দেওয়া আছে, তাহলে এটাকে আমরা ফিল করার জন্য, এইটাকে আমরা ফুল করার জন্য আরেকটা অ্যাট্রিবিউট দিতে হবে, ইউজ করতে হবে। কোথায়? যেটাতে করতে চাচ্ছি, এইটা চাচ্ছি যে এই টিডিটা অন্য তিনটা টিডির উপরে কি থাকবে, এখন একটার উপর আছে, তিনটারই উপরে থাকবে। এটা দেওয়ার জন্য লিখতে হবে কল স্পান, মানে কলাম স্প্যান। কয়টার উপরে? তিনটা। কন্ট্রোল সেভ, এখন তিনটার উপরে আছে। লেখাটা যদি সেন্টার করতে চাই তাহলে এখানে অ্যালাইন দিলে হবে, দেখি সেন্টার, না হয়েছে, সেন্টারে চলে আসছে। এটা কি আমরা বুঝতে পারছি সবাই? জি স্যার। আচ্ছা, রিপিট বুঝি নাই? জি স্যার। আরেকবার রিপিট করেন স্যার। আচ্ছা, আরেকবার রিপিট করো। হ্যাঁ, বলতেছি স্যার স্যান্ডারে না ধরেন ওপরে কন্যা ওপরে কানি দিকে নিব, সেখন কি করতে হবে? উপরের আমরা এখনো সিএসএস করি নাই, এখানে নরমাল সেন্টারে আনার জন্য একটা অ্যাট্রিবিউট ইউজ করতে হবে, হ্যাঁ? তারপরে সিএসএস দিয়ে যেটা ইচ্ছে সেটা করতে পারবো। আচ্ছা স্যার। আচ্ছা স্যার। আমি আরেকবার রিপিট করতেছি, এটা তো বুঝতে পারছেন নাকি? এটাকে বলা হচ্ছে টেবিল ফুল, এইটাকে বলা হচ্ছে টেবিল। এই টেবিলের ভিতরে যে ইনফরমেশনগুলো আছে, যেমন স্টুডেন্ট ইনফরমেশন, বা এই যে একটা লেন্থ দেখতে পাচ্ছি এরকম, এটাকে বলা হচ্ছে টিআর। এরকম কয়টা টিআর? এই একটা, এই একটা, এই একটা, এই একটা, এরকম করে 6টা টিআর আছে, 7টা টিআর আছে, না 8টা, 1 2 3 4 5 6 7 8টা টিআর আছে। তো প্রথমে আমাকে টেবিল নিতে হবে, কারণ ফুল একটা টেবিল ড্র করতে চাচ্ছি। দেন এর ভিতরে ইনফরমেশন দেওয়ার জন্য আরেকটা ট্যাগ নিতে হবে, সেটার নাম টিআর। ঠিক আছে? তার ভিতরে যে ইনফরমেশন দেওয়ার জন্য, সেটার জন্য আরেকটা ট্যাগ নিতে হবে, তার নাম হচ্ছে টিডি। টিডির মাধ্যমে আমরা এই লেখাগুলো প্রিন্ট করতে পারবো। তাহলে আগে আমাদেরকে টিআর নিতে হবে। আমি কোডিং এর ভিতরে কি করছি, আগে একটা টিআর নিছি, টেবিলের ভিতর টিআর নিছি। আচ্ছা, এখানে আমরা এই টেবিলটা কিভাবে তৈরি করব সেটা দেখতেছিলাম। তাহলে এই টেবিলটা, যে কোনো একটা টেবিল তৈরি করার জন্য টেবিল নামে একটা ট্যাগ লাগবে, এটা ইম্পর্ট্যান্ট। টেবিল নামে এই ট্যাগ ছাড়া টেবিল তৈরি করা পসিবল না। সো আমাদেরকে কী করতে হবে? টেবিল তৈরি করার জন্য একটা ট্যাগ নিতে হবে, তার নাম টেবিল। তারপরের যে বিষয়টা ইম্পর্ট্যান্ট সেটা হচ্ছে টিআর, মানে টেবিল রো। এগুলোকে বলা হয় রো, এগুলোকে বলা হয় রো। তো প্রথমে একটা রো নিতে হবে, যেহেতু প্রথমেই দেখতেছি এটা একটা রো, তাহলে রো নেওয়ার জন্য টিআর দেব। তারপরে এর ভিতরে যে লেখা আছে সেগুলোকে বলা হয় ডেটা। এই ডেটাগুলো দেওয়ার জন্য টিডি ইউজ করতে হয়। তো যতগুলো ডাটা থাকবে ততগুলো ডাটার জন্য এক একটি টিডি ইউজ করতে হবে। তাহলে এইখানে কয়টা ডেটা আছে? একটা ডেটা, তাহলে একটা টিডি ইউজ করতে হবে। আমরা কোডিংয়ের মধ্যেও সেইটাই করছি, কি যে এই টিআরের ভিতরে একটা টিডি দরকার, আমরা টিডিটা নিয়ে নিছি। এই যে টিডির ভিতরে স্টুডেন্ট, এগুলো পরে আসতেছে, এগুলোকে আচ্ছা বাদই দিয়ে দিলাম, একটা টিডি দিলাম। তাহলে এই টিআরটা শেষ, এর রো এর মধ্যে আর কোনো কাজ নাই। পরের টিআর, এই জন্য আমরা আরেকটা টিআর নিলাম। নেওয়ার পরে এই টিআরের মধ্যে কয়টা ইনফরমেশন আছে? 1 2 3, সিরিয়াল নাম্বার, নেম আর রেজিস্ট্রেশন। তাহলে 3টা ডেটা আছে, তাহলে 3টা আমাদের কি নিতে হবে? টিডি নিতে হবে। প্রথম 3টা নিলাম, 1 2 3। প্রথম টিডিতে লেখা আছে সিরিয়াল নাম্বার, এর জন্য এর মধ্যে লিখে দিলাম সিরিয়াল নাম্বার।
তারপর নেম, তারপর রেজিস্ট্রেশন। এভাবে এটাও গেল। তারপরে দ্বিতীয়টা তো সেম আছে, শুধু ইনফরমেশন চেঞ্জ। তিনটায় টিডি আছে, তিনটায় টিডি নেওয়া হয়েছে। ইনফরমেশন কি? প্রথম টিডিতে কি আছে? 01 দিছি প্রথম টিডি। তারপর একটা লেখা আছে কি? এবি মাজিদ দিছি। তারপর একটা লেখা আছে 20201, এখানে লিখে দিছি 20201। এইভাবে যতগুলো টিডি থাকবে, যত ইনফরমেশন থাকবে, এইভাবে আমরা লিখব। লিখলে কি হবে? আমরা যদি এইটাকে এক্সিকিউট করি বা ব্রাউজারে ওপেন করে, এই যে সেভ হয় না, মেবি Ctrl+C, এই যে এরকম। এখন আরেকটা বিষয় এখানে দাঁড়ায় যে এই স্টুডেন্ট ইনফরমেশনটা, এইটা 3টা টিডির মাথার উপরেই আছে, এটা একটা টিডির উপরে আছে। তো আমরা চাচ্ছি কি এরকম 3টা টিডির উপরেই থাকবে। তাহলে এগুলোকে কলাম বলা হচ্ছে, এগুলোকে বলা হচ্ছে কলাম। এই লাইনটাকে বলা হচ্ছে কলাম, এইটা কলাম, এইটা কলাম। তো কয়টা কলামের উপরে আছে? 3টার উপরে নিতে চাচ্ছি, আছে একটা। তাহলে এই যে কলামটা মার্জ করতে হবে, করে 3টা কলামের উপরে আনতে হবে। এই মার্জ করার জন্য একটা অ্যাট্রিবিউট ইউজ করতে হবে, যে ট্যাগটাকে বা যে টিডিটাকে মার্জ করতে চাচ্ছে সেইটাতে লিখতে হবে কল স্প্যান, COL, কল স্প্যান মানে কলাম মার্জ করার জন্য এটা একটা অ্যাট্রিবিউট। তারপর এখানে লিখতে হবে কয়টা কলামের উপর থাকবে। আমরা চাচ্ছি 3টা কলামের উপর থাকবে, এই জন্য 3 দিলাম। এই যে এখন 3টা কলামের উপর আছে। আমরা যদি এখানে 2 দেই তাহলে 2টা কলামের উপর থাকবে, এই যে 2টা, এটার উপর থাকবে না। এখানে যদি 1 দেই তাহলে একটা কলামের উপরে থাকবে। এই যে এখানে যদি 5 দেই, 4 দেই, তাহলে 4টা কলামের উপরে থাকবে। যেহেতু আরও আসে নাই, এই জন্য আরেকটা, এই যে একটু এক্সট্রা বর্ধিত হয়েছে, আরেকটা দিলে ওটার উপরে থাকতো। তো এটা কি বুঝতে পারছি? এখানে 3 দিলাম, জি স্যার। মানে 3টা কলামের উপর। এখন এই লেখাটা এক সাইডে আছে, লেফট সাইডে আছে। আমরা সেন্টারে দিতে চাচ্ছি, যেটা 2 সাইডের ফাঁকা জায়গাটা সমান থাকবে, এটা বেশি আছে। তো এটার জন্য আমরা জানি অ্যালাইনমেন্ট ইউজ করতে হয়। অ্যালাইন মানে একটা অ্যাট্রিবিউট আছে। অ্যালাইন লিখে যদি আমরা সেন্টার লিখি তাহলে কি হবে? সেন্টারে চলে যাবে। যদি রাইটে নিতে চাই, আমরা এখানে রাইট লিখব, তাহলে রাইটে যাবে। যদি লেফটে নিতে চাই তাহলে লেফটে যাবে। নর্মালি লেফটেই থাকে। ওকে, এইটা আমরা ক্লিয়ার? জি স্যার। জি স্যার। Yes, sir. টেবিল তাহলে শেষ। জি স্যার। টেবিল সম্পর্কে কথা বলা শেষ। কারো কোনো কোশ্চেন আছে? না স্যার। নো স্যার। ওকে, আমরা HTML ফর্ম, ইনপুট, সাবমিট, টেক্সট এরিয়া, অল অ্যাট্রিবিউটস, এগুলো আমরা এখন দেখব। ফর্মটা কি? ফর্ম মানে হচ্ছে, আমরা অনেক ওয়েবসাইটে গেছি, ফেসবুকে ধরলাম, এই যে এটা একটা ফর্ম, এটার মাধ্যমে আমরা লগ ইন করতে পারি। এটা টোটাল জিনিসটাকে বলা হচ্ছে ফর্ম। ফর্মের আবার এলিমেন্ট থাকে, যেমন টেবিল একটা কি ট্যাগ, কিন্তু টেবিল দিয়ে একটা টেবিল স্ট্রাকচার তৈরি করা যায়, কিন্তু টেবিলের ভিতরে যে এলিমেন্ট বা যে লেখাগুলো আছে সেই লেখাগুলো দেওয়ার জন্য টিআর ইউজ করতে হয়, টিআরের ভিতরে আবার টিডি ইউজ করতে হয়। ঠিক ফর্ম একটা আননন জিনিস, যেটার মাধ্যমে এই যে এখানে যে ইমেল অ্যাড্রেস দিব, এখানে যে ইমেল অ্যাড্রেস দিব সেইটা, প্লাস এখানে যে পাসওয়ার্ডটা দিব, এইটা ডেটাবেজে নিয়ে যাচ্ছে, এইখান থেকে অন্য একটা জায়গায় নিয়ে যাবে। এটা যে যার মাধ্যমে করা হয় সেটাকে বলা হচ্ছে ফর্ম। ফর্মের কিছু এলিমেন্ট আছে, সেগুলোকে বলা হয় ইনপুট, টেক্সট এরিয়া,
অপশন বা সিলেক্ট, এগুলো বলা হয় ফর্মের এলিমেন্ট। তা ফর্মটা কি? এই যে আপনি আপনার পাসওয়ার্ড, সরি আপনার হলো অ্যাকাউন্ট নাই, আপনি ক্রিয়েট করেন, এটাও একটা কি ফর্ম। এই যে ফার্স্ট নেম, শিওর নেম, তারপরে আছে হলো মোবাইল নাম্বার আর ইমেল অ্যাড্রেস, নিউ পাসওয়ার্ড, ডেট অফ বার্থ, জেন্ডার, তারপরে হচ্ছে এই সাইন আপ বাটন, এগুলো কি একটা ফর্মের ভিতরে আছে। এই টোটাল জিনিসটাকে বলা হচ্ছে ফর্ম। এই ফর্মটা তাহলে কাজ কি? যে ইউজার থেকে কোনো ইনফরমেশন নেওয়ার জন্য যে পেজ বা যেটা তৈরি করা হয় সেটাকে বলা হয় ফর্ম। আমরা কি বুঝতে পারছি? ইউজার মানে আমি, ফেসবুকের মালিক অন্য একজন, তাহলে আমি একজন ইউজার এই ফেসবুকের। তাহলে এই ইউজারের কাছ থেকে আমি ফেসবুক চালাতে চাইলে আমার কাছ থেকে তারা কী কী চাচ্ছে? ফার্স্ট নেম চাচ্ছে, শিওর নেম চাচ্ছে, মোবাইল নাম্বার আর ইমেল অ্যাড্রেস চাচ্ছে, নিউ পাসওয়ার্ড চাচ্ছে, তারপর ডেট অফ বার্থ চাচ্ছে, জেন্ডার চাচ্ছে। এই যে আমার ইনফরমেশনগুলো তারা চাচ্ছে, এই যে আমরা দিচ্ছি, যার মাধ্যমে এরা নিচ্ছে, সেটাকে বলা হচ্ছে ফর্ম। আমরা কি বুঝতে পারছি ফর্মটা কি? জি স্যার। ইউজারের কাছ জি স্যার। যে ইনফরমেশনগুলো নেওয়ার যে ব্যবস্থাপনা, সেটাকে বলা হচ্ছে ফর্ম। আর এই ফর্মটা কার্যকরী করা হয় এই বিভিন্ন এলিমেন্ট দিয়ে। এগুলোকেই বলা হচ্ছে এই যে ফর্ম ইনপুট। ফর্মের এলিমেন্ট হচ্ছে ইনপুট, সাবমিট, টেক্সট এরিয়া, তারপরে হচ্ছে অপশন বা সিলেক্ট, এরকম বিভিন্ন জিনিস দিয়ে আমাদেরকে একটা ফর্ম ডিজাইন করতে হয়। মনে করেন আমরা আমাদের ওয়েবসাইটে এরকম একটা রাখতে চাচ্ছি, এরকম একটা জিনিস তৈরি করতে চাচ্ছি, তো থাকবে ইমেল অ্যাড্রেস, পাসওয়ার্ড, লগ ইন বাটন, কিংবা থাকতে পারে আমাদের ওয়েবসাইটগুলোতে থাকে কন্ট্যাক্ট ইনফরমেশন। আচ্ছা, এটাতে নাই, প্রত্যেকটা ওয়েবসাইটে কন্ট্যাক্ট ইনফরমেশন থাকে। এটা নর্মালি কন্ট্যাক্ট ইনফরমেশনগুলো দেওয়া আছে। যোগাযোগে ক্লিক করে এই যোগাযোগের ভিতরে আবার কি দিছে, এখানেও নাই। স্যার বগুড়া পলিতে ব্যাক এন্ডে কাজ করতেছে তো এখনো অনেক কাজ বাকি। সারা জীবনও কাজ শেষ হয় না, মাথা আছে বেশি তাই। স্যার ওই রকমই। এই যে কন্ট্যাক্ট ইনফরমেশনে গেলে নেম, ইমেইল, সাবজেক্ট, তারপরে কি ওর মেসেজ, লিকুইড সেন্ড। তো এই যে এই একটা ডিজাইন করতেছি, এটাই ফর্ম দিয়ে ডিজাইন করতে হবে। তারপরে এরকম বক্সগুলো নিতে হবে, বা এগুলোকে বলা হয় ইনপুট বক্স বলা হয়, বা ইনপুট বলা হয় এগুলোকে। এইগুলো আমরা কিভাবে ডিজাইন করব? এখন আমরা এরকম ডিজাইন করতে চাইলে আমরা প্রথমে আমাদেরকে নিতে হবে কি, ফর্ম নামে একটা ট্যাগ। নেওয়ার পরে এখন এর ভিতরে অ্যাট্রিবিউটগুলো বুঝাচ্ছি না, আমরা আমাদের কাজের সময় এগুলো বুঝবো বা বুঝাবো, তখন আমরা ক্লিয়ার বুঝতে পারবো। এখন যতই বলি এখানে মেথড এটা পোস্ট করার জন্য, মেথড এখানে পোস্ট লিখতে হবে কেন? পোস্ট করার জন্য, বা পোস্টের মাধ্যমে ডাটা নেব, আমরা ক্লিয়ার কনসেপ্ট আসবে না। বা অ্যাকশন, এখানে আর একটা অ্যাট্রিবিউট আছে অ্যাকশন কোন পেজে এই কাজটা হবে সেটার নাম দিতে হবে। এই অ্যাট্রিবিউটগুলো আমি যত বুঝে দেই আপনাদের আননোনই থাকবে, বাট যখন আমরা এটা প্র্যাকটিক্যাল কাজ করব তখন এটা ভালো বুঝবো, এই কেন অ্যাট্রিবিউটগুলো ইউজ করবো। যেমন ইমেজের জন্য আমরা বুঝতে পারছি
এই অ্যাট্রিবিউটগুলো আমরা পরে ইউজ করব। এখন এর ভিতরের এরকম বক্স নেওয়ার জন্য বিভিন্ন রকমের বক্স আছে। আপনি যদি গুগলে একটা সার্চ করেন ইনপুট টাইপ ফর HTML, এই যে W3 একটা সাইটে নিয়ে আসছে। এখানে ক্লিক করে দেখেন কত ধরনের ইনপুট আছে, এই যে কতগুলো আছে। এছাড়াও আরও আছে, কি কি আছে? বাটন, চেকবক্স, কালার, ডেট, তারপর ডেট টাইম, লোকাল, ইমেল, ফাইল, হিডেন ইমেজ, মান্থ, নাম্বার, পাসওয়ার্ড, রেডিও, র্যামস, রিসেট, সার্চ, সাবমিট, টেল, টেক্সট, টাইম, ইউআরএল, উইক। এগুলো এক একটা টেক্সট ইনপুটের কাজ এক এক রকমের। আমরা একটা একটা করে দেখব টাইপগুলো চেঞ্জ করে করে, যে কোনটার কাজ কি, কোনটার গেট আপটা কি বা লুকিংটা কি, এটা আমরা একটা একটা করে দেখব। তাহলে আমরা ফর্ম নিছি, এখন আমাদেরকে ইনপুট নেওয়ার জন্য লিখতে হবে ইনপুট। এখানে নামটা আমরা পরে ইউজ করি, ইনপুট। এখানে টাইপ, যেহেতু ইনপুটের অনেক কোয়ালিটি আছে, এখন কোনটা নিতে চাচ্ছি। আমরা যদি এরকম একটা বাটন দেই, বাটন দেই, তাহলে দেখেন একটা বাটন তৈরি হবে। এটাকে এক্সিকিউট করি, এই যে এখানে আমরা দেখতে পাচ্ছি একটা বাটন চলে আসছে, এই যে বাটন। বাট এই বাটনের ভিতরে কি লেখা দেব, এই লেখা দেওয়ার জন্য আরেকটা অ্যাট্রিবিউট লিখতে হয়, তার নাম হচ্ছে ভ্যালু। এখানে আমরা লিখে দিলাম ওকে, কন্ট্রোল-S, রিলোড, এই যে ওকে চলে আসছে। তো এরকম বাটন তৈরি করার জন্য আমরা টাইপটা কি দেব, বাটন। আবার আরেকটা দেখি, ইনপুট, আমরা টাইপ যদি দেই টেক্সট দিলাম। এখন কেমন লাগে দেখি, এই যে এরকম একটা বক্স চলে আসছে। এরকম বক্সের ভিতরে যদি লেখা দিতে চাই, লেখাটা শো করতেছে ইমেল, কিন্তু ক্লিক করলে চলে যাচ্ছে, এখানে আবার লেখার সুযোগ দিচ্ছে। তো এরকম যদি করতে চাই বা লেখা একটা বক্সের মধ্যে শো করাতে চাই, সেটাকে বলা হয় প্লেস হোল্ডার। আমরা এখানে একটা অ্যাট্রিবিউট অ্যাড করব, প্লেস হোল্ডার। তারপর লিখে দেব কি, এন্টার ইয়োর নেম, কন্ট্রোল-S। আমরা যদি রিলোড দিই, যে এন্টার ইয়োর নেম চলে আসছে। এখানে ক্লিক করলে যখনই লিখতে রাখবো তখনই কি চলে যাবে, এই যে চলে গেছে। তো এইটা একটা বক্স, এটা জেনারেল বক্স, টেক্সট বক্স বা টেক্সট, এটার মাধ্যমে আমরা ইনপুট নিতে পারবো। তারপরে এই বক্সটা আরেকটা স্টাইলের আছে, ওই টাইপটাও দেখি। ইনপুট টাইপটা হচ্ছে পাসওয়ার্ড। এখানে আমরা প্লেস হোল্ডার ইউজ করতে পারি, নিউ পাসওয়ার্ড বা এন্টার ইওর নিউ পাসওয়ার্ড, কন্ট্রোল-S, রিলোড, এই চলে আসছে। দুইটা কিন্তু সেম, বাট ডিফারেন্সটা কি? আমরা এখানে যদি লিখি ম্যাজিক, এটা দেখা যাচ্ছে, বাট এখানে যদি লিখি ম্যাজিক, এটা দেখা যাচ্ছে না। এটা পাসওয়ার্ড বক্সের যে নেচারটা থাকে, ডট ডট কেউ দেখবে না, দেখতে পারবে না, সেইটা এইটার মাধ্যমে করা হয়। আরেকটা আছে, আর অনেকগুলোই আছে, আমি মেজর যেগুলো আমাদের ব্যবহার করা লাগবে সেগুলো আমি দেখাচ্ছি, আপনারা ওই সাইট থেকে সবগুলো দেখে নেবেন। আরেকটা ইনপুট নিলাম, এখানে দিলাম ইমেইল, প্লেস হোল্ডারটা বসাই, এন্টার ইয়োর ইমেল অ্যাড্রেস, কন্ট্রোল-S, রিলোড,
এই যে ইন্টারিয়র ইমেল অ্যাড্রেস। আচ্ছা, এখানে আমি কিছু লিখতেছি মাজিদ, লিখে অন্য জায়গায় ক্লিক করি, কোনো প্রবলেম হচ্ছে না। এখানে যদি লিখি মাজিদ, অন্য জায়গায় যদি লিখি ইমেইল, মানে তো ঠিক আছে। ও সরি, সাবমিট বাটনে না ক্লিক করলে হবে না। আচ্ছা, এখানে আমি একটু বাটনটা সাবমিট করে দিই। বাটনের আবার অনেক প্রকার আছে। সাবমিট, কন্ট্রোল এস। এই যে এখানে কিছু লিখি, আচ্ছা এখানে কেটে দিই। এখন ওকে বাটনে ক্লিক করি, কোনো প্রবলেম ধরে নাই। কিন্তু আপনি এখানে কিছু লেখেন, লিখে সাবমিট বাটনে ক্লিক করেন বা এই বাটনে ক্লিক করেন, এই যে একটা অটোমেটিক ডিফল্ট ভাবে বলে দিচ্ছে প্লিজ ইনক্লুড অ্যান @ ইন দি ইমেইল অ্যাড্রেস। এই যে নামটা লিখছি সেটা ইজ মিসিং। কি মিসিং? মিসিং অ্যান @ যতক্ষণ পর্যন্ত লিখবো না, এটা একটা ভ্যালিডেশন, সতর্কমূলক বার্তা যে আপনাকে সঠিকভাবে টাইপ করতে হবে। তো আমরা @gmail.com, এখন আবার সাবমিট করেন, কোনো প্রবলেম নেই। এই যে কারেক্ট ইমেইল বা @ ইউজ না করলে তাকে একটা নোটিফিকেশন দেওয়া হচ্ছে, এটার জন্য আমরা ইমেইল ইউজ করি। তারপরে আরো দেখি কত জিনিস আছে। কালার যদি ইউজ করি, কালার সব জায়গায় আসবে না। আচ্ছা, চেক বক্সটা ইউজ করি, ইনপুট টাইপ চেক বক্স, কন্ট্রোল এস, রিলোড। এই যে দেখেন চেক বক্স টিক দেওয়ার একটা অবস্থা তৈরি করে দিছে, এটাকে চেক বক্স বলা হচ্ছে। কালারটা ইউজ করি, এই যে কালার প্লেট, এখানে ক্লিক করলে একটা কালার নেওয়ার ব্যবস্থা করে দিচ্ছে। ঠিক আছে, কালার প্লেট নিতে চাইলে কালার ইউজ করো। আচ্ছা, আমাদের কি বোরিং লাগতেছে? না স্যার, এগুলো আমাদের প্রাথমিক আলোচনা, এগুলো না জানলে আমরা মূল ওয়েবসাইট ডিজাইন বা ডেভেলপার হতে পারবো না। এগুলো আমাদের জানতেই হবে। এখন হয়তো লাগতে পারে কারণ কালার টালার বা একটা ওয়েবসাইট ডিজাইন করতেছেন, আর 2টা ক্লাস পরে আমরা কমপ্লিট ওয়েবসাইট ডিজাইন করার জিনিসগুলো দেখব। ঠিক আছে, তখন আরো ভালো লাগবে, ডিজাইন করতে পারতেছি। আচ্ছা, আরেকটা ইনপুট নেই, ইনপুট ডেট, এটা যদি আমরা ইউজ করি, কন্ট্রোল এস, এই যে ডেট টাইম নেওয়ার ব্যবস্থা করে দিয়েছে। এখান থেকে আমরা ডেট টাইম দিতে পারি, যেমন মান্থ, প্রথমে চাচ্ছে কি মান্থ, এখান থেকে আমরা ডেট টাইম বা ডেট অফ বার্থ আমরা নিতে পারি। আরেকটা ইনপুট নেই। আচ্ছা স্যার, এগুলা যদি স্যার নিচে নিচে নিয়ে আসতে চাই, যেমন এক লাইনে হচ্ছে না সব। হ্যাঁ, ওগুলো ডিজাইন করবো, সমস্যা নেই। আমরা নর্মালি এখন বিআর দিয়ে নিই। এখানে বিআর একটা ট্যাগ আছে, এটাকে ক্লোজ করার এক্স্যাক্টলি নিয়ম হচ্ছে এখানে একটা স্ল্যাশ দিতে হবে। ঠিক আছে, এটা না দিলে হবে, কিন্তু ফর্মালিটিস। স্যার ইনপুট একটা সিঙ্গেল ট্যাগ, তাই না? হ্যাঁ, সিঙ্গেল ট্যাগ। আর সিঙ্গেল ট্যাগগুলো শেষ করার জন্য অবশ্যই এরপরে অবশ্যই একটা স্ল্যাশ দেওয়া উত্তম। এখানে না দিলে হবেই না, দিতেই হবে এমনটা নয়, কিন্তু এটা স্ট্যান্ডার্ড, এটা দিলে ভালো। ঠিক আছে, কোডগুলো যখন ভ্যালিডেশন করব তখন আমরা
এর জন্য ওয়ার্নিং দেখতে পারবো। ভ্যালিডেশন মানে আমার এই কোডটা লেখা অ্যাকচুয়াল ভেরিফাইড কিনা, অ্যাকচুয়াল ঠিক আছে কিনা, এটা আমরা যখন ভেরিফাইড করব তখন দেখব এরকম এটার জন্য একটা ওয়ার্নিং দিতেও পারে। সো এই জন্য আমরা জানি যে সিঙ্গেল ট্যাগগুলো ক্লজ করার জন্য একটা স্ল্যাশ দিতে হবে এই ট্যাগের মধ্যে, ঠিক আছে? এটা না দিলেও হবে, কেউ দেয় বা কেউ ইউজ করে, কেউ ইউজ করে না, তবে স্ট্যান্ডার্ড যেটা সেটা আমরা ফলো করতে পারি। কোনো কোশ্চেন আছে? দেখেন আমি এখন এক্সিকিউট করি, কোনো প্রবলেম হবে না। বিআর দেওয়ার ফলে নিচে নিচে চলে আসছে। হ্যাঁ, আপনি কে যেন কোশ্চেন করতে চাইলেন? হ্যালো, কেউ কোশ্চেন করবেন? ওকে, আমার নেক্সট ইনপুট দেখি। আরেকটা ইনপুট। হ্যাঁ, গতকালকে মাহবুব ভাই বললো যে মানে বিহারে কোনো মানে ক্লাস দেওয়ার কোনো প্রয়োজন পড়ে না, বা মানে ক্লোজ করার কোনো প্রয়োজন পড়ে না। তো সেক্ষেত্রে এখানে এটা মানে না দিলেই কি নয়? না দিলে আমি বলছি যে এটা দিলেও হবে, না দিলেও সেম কাজ করবে, তবে স্ট্যান্ডার্ড দেওয়া, না দিলে কোনো প্রবলেম নাই, কাজ তো করতেইছি। তো এটা দিলে মানে আমার কার্যকার্য কি রকমের আসতে পারে যদি একটু দেখাতেন? বুঝি নাই। মানে আমার মানে রেজাল্টটা কি রকমের আসবে রেজাল্টের কোনো পরিবর্তন হবে না, আমি বলতেছি বারবার, এটা দিলেও যা হবে, না দিলেও তাই হবে, সেম। আমরা একটু আগে এই জিনিসগুলো ক্রস করা ছিল না। না ভাই, এইমাত্র আপনি বললেন স্ট্যান্ডার্ড মান, এর জন্য আমি বললাম। স্ট্যান্ডার্ড মানে কি আউটপুট চেঞ্জ হচ্ছে এটা না, একটা কোডিং করার ফরম্যাট আছে, আপনি এটা কোডিং করতেছেন, এই ফর্মটা কেন ডিজাইন করছেন, এর জন্য আপনাকে স্ট্যান্ডার্ড হচ্ছে আপনাকে এখানে কমেন্ট করতে হবে দিস ইজ কন্ট্যাক্ট ফর্ম। এইটার এক্সিকিউটের বা আপনার কাজের কোনো পরিবর্তন, বিন্দুমাত্র পরিবর্তন নাই, কিন্তু এটা স্ট্যান্ডার্ড, আপনাকে অবশ্যই ওয়েব ডিজাইনার হতে হলে এই কমেন্টটা করতে হবে। এটা স্ট্যান্ডার্ড, কারণ আমরা গ্লোবালাইজড মানুষের কাজ করব, পৃথিবীর সব মানুষের বিবেক বিবেচনা, তারপর তাদের চাওয়া পাওয়া, তাদের ভালো লাগা, এই জিনিসটাকে আমাকে ফলো করতে হবে। আপনি খাচ্ছেন, একজন গ্রামের মানুষও খাইতে পারে, আপনিও খাইতে পারেন। আপনি শিক্ষিত, একজন মূর্খ মানুষ খায়, দুটোর মধ্যে পার্থক্য কি? সেও পেট ভরার জন্য খায়, আপনিও পেট ভরার জন্য খান। একই টেবিলে যদি খাবার পরিবেশন করা হয়, দুজনের খাওয়া কি ডিফারেন্স না? একজনের স্ট্যান্ডার্ড, একজনের সে জাতামাতা খাইলেই হলো, কিন্তু উদ্দেশ্য কি? পেট ভরা। খাবার শেষে তারও পেট ভরবে যে স্ট্যান্ডার্ড ফলো করতেছে, তারও পেট ভরবে যে স্ট্যান্ডার্ড ফলো করতেছে না, গ্রামের জরাজীর্ণ একজন ব্যক্তি, তারও পেট ভরতেছে, উদ্দেশ্য একটাই। বাট এই যে দেখার সৌন্দর্য, কোডিংটা দেখার সৌন্দর্য, এখানে খাবার স্টাইলটা, খাচ্ছে খুব সুন্দর করে, লকমাগুলো খুব সুন্দর করে মুখে দিচ্ছে, দেখতে ভালো লাগতেছে। এই দেখার ভালো না লাগলে কি তার পেট ভরবে না? আমি কি বুঝাইতে পারছি? জি ভাইয়া। ওকে, এইগুলো না দিলেও আমাদের আউটপুটের কোনো পরিবর্তন হবে না, বাট এগুলো স্ট্যান্ডার্ড। আচ্ছা, কমেন্ট থেকে শর্টকাটে নিয়ে স্যার যদি বলে দিতেন। বুঝি না, একটু জোরে কথা বলেন। দিস ইজ কন্টাক্ট ফর্ম, এটা যে কমেন্ট করলেন ওইটা হ্যাঁ, এটা এখনো আমি কথা বলি না, আমি জাস্ট বোঝানোর জন্য বলছি, এগুলো বলবো, সবই বলবো, একবারে সব ওইভাবে একটা সিকোয়েন্সিয়াল মেনটেন না করে এলোমেলোভাবে বুঝাতে চাচ্ছি না, ঠিক আছে? আমি ধীরে ধীরে সবই দেখাবো, এটা না, এটা এমনি, এখন এটা বোঝার দরকার নাই, মাথার মধ্যে নিয়েন না। ওকে, আমরা যখন কমপ্লিট ওয়েবসাইট ডিজাইন করবো তখন এগুলো সবই দেখবো, খুঁটিনাটি আরও অনেক বিষয় আসে যেগুলো আমাদেরকে জানা প্রয়োজন। আচ্ছা, তারপরে আমরা আরেকটা যদি ইনপুট টাইপ দেখি, যে ডেট টাইম লোকাল, কন্ট্রোল সেভ রিলোড। এই যে ডেট টাইম লোকাল নিলে এরকম একটা বক্স আসবে, এখানে ডেট টাইম সব শো করতেছে, সেটা লোকাল। লোকাল মানে কি? আমি কোন জায়গায় আছি
সেই জায়গার এই যে টাইম জোন বলে, এটা তো বোঝেন নাকি? টাইম জোন ওয়াইজ এখানে নেওয়া যাবে, এই জন্য ডেট টাইম লোকাল বলা হচ্ছে। আচ্ছা, তারপরে ইমেল দেখাইছি। ফাইল, ফাইল মানে ব্রাউজ করার একটা অপশন। আমরা অনেক জায়গায় ইমেজ দেওয়ার জন্য ক্লিক করলে একটা উইন্ডো ওপেন হয়, সেই উইন্ডো থেকে আমরা লোকেশনটা বা কোন ইমেজটা দিতে চাচ্ছি সেই ইমেজটা দেওয়া যায়। যেমন আপনি ফেসবুকের প্রোফাইল পিকচার যদি চেঞ্জ করতে চান, তাহলে এখানে ক্লিক করলে একটা উইন্ডো ওপেন হয়। ওপেন হওয়ার পরে সেখান থেকে আপনি চুজ করে দেন যে আমি কোন ফাইলটি এখানে বা কোন পিকচারটি দিতে চাচ্ছি, সেটা দেওয়ার জন্য ফাইল ব্যবহার করা হয়। আমরা যদি এখানে টাইপটা ফাইল দেই, এখন কন্ট্রোল সেভ, রিলোড। ডি ফাইল লেখা আছে ওখানে, ভুল হয়েছে স্যার। এই জন্য কন্ট্রোল সেভ। আমি এখানে কিছু বিআর দিয়ে নিচে নিয়ে আসি, তাহলে স্ক্রল করে দেখতে ভালো লাগবে। এই যে চুজ ফাইল, এটা অপশনে আছে, এখানে ক্লিক করলে এই যে একটা উইন্ডো ব্রাউজ বা ফাইল ব্রাউজ করার একটা অপশন দিচ্ছে। এটা কিন্তু অন্যান্য ইনপুটগুলোতে দিচ্ছে না, এগুলো ক্লিক করলে কিছু হচ্ছে না, কিন্তু এখানে ক্লিক করেন এরকম ব্রাউজ করার জন্য দিচ্ছে। ঠিক আছে, এটা হলো ফাইল। হিডেন, হিডেন মানে একটা টেক্সট বক্স। মনে করেন এই টেক্সট বক্সটা আছে, আমি এখানে একটা টেক্সট বক্স রাখতে চাচ্ছি। ইনপুট, এটা একটা টেক্সট, একটা প্লেস হোল্ডার দিই তাহলে বুঝতে পারবেন। প্লেস হোল্ডার টেক্সট, কন্ট্রোল সেভ, রিলোড। এখানে কেন, এখানে টেক্সট বক্সটা আছে, এখানে আমি রাখতে চাচ্ছি, কিন্তু এটা আমি দেখাবো না, ইউজার দেখতে পারবে না। আমরা কোডিং করার জন্য এটা আমার প্রয়োজন, এই বক্সটা, কিন্তু আমি ইউজারকে দেখাতে চাচ্ছি না। সেক্ষেত্রে এখানে আমরা একটা যে টাইপটা ইউজ করবো সেটা হচ্ছে হিডেন। এখন ওইটা দেখা যাবে না, এই যে এখানে আসেই, ওইটা এখানেই আছে বাট দেখা যাচ্ছে না। এটা নিয়ে আমরা কোডিংয়ের মাধ্যমে কাজ করতে পারবো। আচ্ছা, তারপরে ইমেজ, ইমেজ এইভাবে হবে না, এভাবে নেওয়া যাবে না, আমি অন্যভাবে দেখাবো। এটা এখন দেখার দরকার। আচ্ছা, মান্থ, আমরা যদি কোনো একটি টেক্সট বক্সের মাধ্যমে, যেমন আমরা এখানে দেখলাম ফেসবুকে, এই যে ডেট অফ বার্থ, এখানে শুধু ইয়ারগুলো শো করতে হলো, সরি, এখানে শুধু ডেটগুলো শো করতেছে, ডে 1 থেকে 31 পর্যন্ত। এখানে শুধু মাসগুলো শো করতেছে, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর। এখানে শুধু ইয়ার শো করতেছে। তো আমরা যদি এই ডেটটাকে ভাগ করে এরকম করতে চাই, তাহলে আমাদেরকে এই যে মান্থের মাধ্যমে আমরা মান্থ নিতে পারবো। মান্থ দিলাম, এই যে শুধু মান্থ নিতে পারতেছি। এইটা মান্থের সিস্টেম এরকম। আচ্ছা, এরকম বক্স যদি আমরা নিতে চাই, এরকম বক্স যদি তৈরি করতে চাই, তাহলে এটার জন্য নিতে হয় সিলেক্ট,
এবং এই সিলেক্টের ভিতরে আমরা কি কি জিনিসগুলো দেখাতে চাচ্ছি, যেমন এরা দেখাইছে কি 1 থেকে 31 পর্যন্ত, এগুলো যদি আমরা দেখাতে চাই তাহলে এখানে লিখতে হবে অপশন। অপশনের ভিতরে দিব 1, আরেকটা অপশনে দেব 2, আরেকটা অপশনে দেব 3, 4, 5, এভাবে যতদূর আপনি দিতে চান দিতে পারবেন। দেখেন কি হয়েছে, এই যে অপশন তৈরি হয়েছে। এই যে অপশন তৈরি হয়েছে, ঠিক আছে। আপনি শুধু এগুলো দিবেন না, আপনি দিবেন মান্থ, এমন হয়েছে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, এরকম লিখে দিতে চাচ্ছেন। দেখেন সেগুলো আসবে। আবার আপনি দিতে চাচ্ছেন 1994, 1995 বা 2000 সাল, 2020 সাল, 2021 সাল, এগুলো দিতে পারবেন। রিলোড, এই যে যেগুলো দিবেন সেগুলোই শো করবে, এটাকে বলা হচ্ছে সিলেক্ট। আচ্ছা, ভাই একটা কোশ্চেন করবো ভাইয়া, মানে ওখানে তো আপনি মানে মাস ডেট মানে সবকিছু ভিন্ন ভিন্ন ভাবে দেখিয়েছেন। আমি যদি সবগুলো একত্রে করতে চাই তো সেক্ষেত্রে কি আমাকে সিলেক্ট কি ভিন্ন ভিন্ন ভাবে নিয়ে নিতে হবে, নাকি একবার নিলে হবে ভিন্ন ভাবে অপশন মানে মানে 1, 2, 3 সিরিয়াল একভাবে দেবো, তারপরে আবার মাস দেবো, তারপরে ইয়ার দেবো, এরকম ভাবে কি করছি ভিন্ন ভিন্ন সিলেক্ট? অবশ্যই ভিন্ন ভিন্ন করে করতে হবে। এইটা একটা নিলাম, এটাতে আমি সাল দিলাম, ঠিক আছে। আরেকটা নিলাম, এটাতে আমরা মাস দিব, যেমন ফেব, MAR, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, APR, এপ্রিল, MAY, মে। তাহলে এটা আমরা সাল, এটা আমরা মান্থ, এখন ডেও আমরা নিতে পারি এরকম করে। আরেকটা সিলেক্ট নিতে হবে, এখানে বলান প্রথমে থাকবে ডে, তারপরে থাকবে 1, তারপরে 2, তারপরে 3, তারপরে 4, এভাবে আপনি দিতে পারেন। এখন আপনি এই যে দেখেন সাল, মাস, আপনার মেবি কোশ্চেন এরকমই ছিল, তাই না? জি ওকে, তারপরে আমরা দেখি নাম্বার দিলেও টেক্সট বক্সের মতোই হবে, কিন্তু একটা ফ্যাসিলিটিস থাকবে, সেটা কি আমরা নিয়ে নিই। ইমেজ সেভটা কি শেষ হয়ে গেছে? মানে ইমেজটা কিরকম ভাবে শো করাবো, এটা কি শেষ হয়ে গেছে মানে দেখানো? কি বুঝে নেন ইমেজ, মানে ইমেজ, হ্যাঁ ইমেজ হ্যাঁ নরমালি আমরা ওইভাবে না নিয়ে, ওইভাবে অনেক ব্রাউজারে সাপোর্ট করে না ওই ইমেজ ট্যাগটা। তো আমরা প্রথমেই দেখছি ইমেজ কিভাবে আমরা নিব, এই যে এটার মাধ্যমে আমরা ইমেজ নেব, ঠিক আছে, এই ট্যাগের মাধ্যমে। বিআর, এখানে আমরা ইনপুট নেই, ইনপুট টাইপটা দিই নাম্বার। কি হয় নাম্বার দিলে একটু দেখি, এই বক্সগুলোর এখানে ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট করার মতো অপশন আছে, বাট এই টেক্সট বক্সগুলোতে নাই। তো নাম্বার দিলে এই ফ্যাসিলিটিসটা আমরা পাবো, যে এখানে আমি লিখছি 2020 সাল, কিন্তু হবে 21, আমরা এখান থেকে বাড়াতে পারি, বা হবে 19, এখান থেকে কমাতে পারি। ওকে স্যার, এই বারটা নেওয়ার স্যার প্রসেসটা যদি আরেকবার দেখাইতেন। শুধুমাত্র টাইপটার জায়গায় আমাকে নাম্বার দিতে হবে, ঠিক আছে। এর আরো কিছু ফিচার আছে, অ্যাট্রিবিউট আছে, ম্যাক্সিমাম কত হবে, মিনিমাম কত হবে, এগুলো পরে দেখবো আমি।
আমরা আপাতত জানি যে নাম্বার নেওয়ার জন্য নাম্বার নামে টাইপের ভিতরে নাম্বার দিতে হবে। আচ্ছা, ভাই আরেকটা কোশ্চেন করি। হ্যাঁ ভাইয়া আমরা মানে ফেসবুকে যেমন দেখি যে নামের জন্য বক্স করা হয়, তারপরে মানে সবকিছুর জন্য এক একটা করে বক্স করা হয়। তো কোনো বক্সটা মানে খুব বড় থাকে, কোনো বক্সটা ছোট থাকে। তো সেটা সেটা কিভাবে স্টাইলের করবো কাজ, সেটা যদি আমরা একটু এখন দেখো। স্টাইলে যাই নাই। ঠিক আছে, শুধু এই বক্সগুলো আমরা কিভাবে নিব, মার্কআপ কিভাবে করব, সেই মার্কআপে আমরা মার্কআপটা দেখতেছি। এটা স্টাইল করব কিভাবে, বড় রাখবো কোনটা ছোট রাখবো, এগুলো পরে দেখবো। ঠিক আছে, এগুলোকে স্টাইল বলা হয়। স্টাইল করব আমরা স্টাইল শিট দিয়ে বা সিএসএস দিয়ে, ক্যাসকেডিং স্টাইল শিট। আমরা এখনো সেই ধাপে মুভ করি নাই, আমরা যাব তারপরে দেখব। ঠিক আছে, আচ্ছা আরেকটা ইনপুট নেই। পাসওয়ার্ড দেখছি, রেডিও আমরা চেক বক্স দেখছি যে গোল, সরি চার কোণা মতো একটা বক্স, বাট রেডিও যদি আমরা ইনপুট নেই তাহলে এটা গোল হবে। এই যে গোল, এটা অপশনাল। আর এটা চেক সিলেক্ট বলা হয়, যে আপনি কোন কোন সাবজেক্ট পারেন। আপনাকে লিস্ট দেওয়া হলো, আপনি বললেন বাংলা, ইংলিশ, ম্যাথ, ফিজিক্স, এতগুলো টিক। বাট অপশনটা কি, এই যে যেমন এখানে ফেসবুকে অপশন দিয়ে রাখছে জেন্ডার, মেল, ফিমেল, কাস্টম। এই যে অপশন, যে কোনো একটি নির্বাচন করতে পারবেন। সেক্ষেত্রে আমরা রেডিও বাটন ইউজ করব। বাট যখন মাল্টি সিলেকশন এর ব্যবস্থা করতে হয়, যে আপনি কোন কোন সাবজেক্ট ভালোবাসেন, আপনি কোন কোন খাবার আপনি খান, তখন কিন্তু একটা খাবার আমার নয়, পছন্দ নাও থাকতে পারে, আমার মাল্টি খাবার পছন্দ থাকতে পারে। তাহলে মাল্টি চুজ অপশন বা সিলেক্ট করার মতো সিচুয়েশন বা পরিবেশ তৈরি করে দিতে হবে। সেটার জন্য আমরা কি দিব, চেকবক্স। আর অপশনাল যে কোনো একটি অপশন আপনি চুজ করতে পারেন, সেটার জন্য রেডিও ইউজ করব। আশা করি বুঝতে পারছেন। রেঞ্জ, এটা রেঞ্জ, কত রেঞ্জে আপনি যাইতে পারবেন। আপনার রেঞ্জ তো বুঝেনি, এই রেঞ্জ দেওয়ার জন্য রেঞ্জ নামে ট্যাগ বা ইনপুট টাইপ ইউজ করতে হয়। রিসেট একটা বাটন, এই যে বাটনের মতো এটাও একটা বাটন। সাবমিট বাটন আমি নিছি এইখানে, এটাও একটা বাটন। এই বাটনটার নেচার হচ্ছে এই যে এই ফর্মের মধ্যে যতগুলো এলিমেন্ট নিছি, যেমন এখানে যতগুলো এলিমেন্ট নিছি, এখানে নাম লিখে দিলাম সামথিং, এখানে ইমেল অ্যাড্রেস আর পাসওয়ার্ড দিলাম, এখানে ইমেল অ্যাড্রেস দিলাম @gmail.com, স্যার তারপরে সিলেক্ট করলাম। হ্যাঁ বলেন। স্যার বলতে স্যার রেঞ্জটা কোন কাজে লাগবে আমাদের, স্যার কি কাজে ব্যবহার হবে? ওয়েট, এখানে একটা কালার সেট করলাম, এখানে টিক চিহ্ন দিলাম, এখানে ডেট সিলেক্ট করলাম, এখানে লোকাল ডেটটাও সিলেক্ট করলাম, তারপরে এখানে একটা ফাইল চুজ করলাম, এখানে মান্থ সিলেক্ট করলাম। আর এগুলো লাগবে না, এখানে আমরা কিছু নাম্বার দিলাম। আবার নাম্বারের এটার আরেকটা ফ্যাসিলিটিস আছে, যে এখানে কোনো টেক্সট উঠবে না বা কোনো ক্যারেক্টার উঠবে না, এর থেকে জেড পর্যন্ত কোনো ক্যারেক্টার উঠবে না, শুধুমাত্র নাম্বার। এখানে অপশন দিলাম, আর এখানে একটু রেঞ্জ করে দিলাম দিয়ে এখন যদি আমি রিসেট বাটনে ক্লিক করি, সব ক্লিয়ার হয়ে যাবে। এই যে সব ক্লিয়ার হয়ে গেল। এটা হচ্ছে রিসেট বাটনের ফ্যাসিলিটিস। রেঞ্জটা তুমি দিতে পারো। আমি ফর্ম নিচ্ছি, ফর্ম ইউজারের কাছ থেকে ইনফরমেশন নিতে চাচ্ছি, তো বললাম ওখানে আপনি ওয়েব ডেভেলপমেন্ট কত % জানেন, আমরা এখানে পার্সেন্টেজ অনুযায়ী
যে 90% মনে করেন এতটুকু, সে ড্রাগ করে এইটুকু এনে দিল, তাহলে তার ডাটাবেসে 90% সাবমিট হবে। তাহলে ওইটা দেখলে আমি বুঝবো যে এই ব্যক্তি এই সাবজেক্ট পার্সেন্ট জানে। ঠিক আছে? ভাইয়া আমরা এই লিস্টটার মাধ্যমে মানে পার্সেন্টেজ উল্লেখ করতে পারি না? হ্যাঁ হ্যাঁ, এগুলো আপনি টানবেন, এখানে কত পার্সেন্ট আসতেছে বা কমতেছে মানে এগুলো এটা দেখাবে। এটা শো করানো যাবে না যে মানে এটা মানে যখন যাবো যেমন ভলিউমের হ্যাঁ ক্ষেত্রে দেখা আমরা যাবে, ভলিউমের মতো দেখা যাবে, বাট এটা স্ক্রিপ্ট ল্যাঙ্গুয়েজ দিয়ে করতে হবে, স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ বা জাভা স্ক্রিপ্ট দিয়ে করতে হবে। ঠিক আছে? সে এটা নর্মালি ভাবে শো করবে না, এটা টানতেছি বা কমাচ্ছি বা বাড়াচ্ছি, এটা শো করবে তখনই স্ক্রিপ্ট দিয়ে বা প্রোগ্রামিং দিয়ে এটাকে অ্যাক্টিভ করে নিতে হবে, উইদাউট হবে না। ঠিক আছে? তারপরে সার্চও টেক্সট বক্সের মতোই, টেক্সট বক্সের মতোই এটা যে সকল জায়গাতে আমরা সার্চ অপশন ব্যবহার করবো সেইটাতে আমরা এই জিনিসটা ইউজ করব। এই যে এখানে একটা কি যে লিখতেছি, এটাকে কেটে দেওয়ার জন্য এখানে একটা ক্লজ বাটন আছে, কেটে দিলাম চলে যাচ্ছে, বাট এগুলোতে লেখার পরে কোনো ক্লজ বাটন নাই। এটাই সার্চার ফ্যাসিলিটিস। সাবমিট আমরা দেখছি, টেল মানে টেলিফোন নাম্বার নেওয়ার জন্য, টেক্সট আমরা দেখছি শুধু টাইম নেওয়ার জন্য। ইউআরএলটা একটু দেখি, এগুলো আপনারা আবারও ভালো করে একটা ওয়েবসাইট বা আমি যেভাবে দেখাচ্ছি এভাবে আপনারাও তৈরি করবেন, তৈরি করে আবারও ভালো করে বোঝার চেষ্টা করবেন কোনটার কাজ কি, কারণ এগুলো তো আমাদেরকে মুখস্থ করতে হবে। কি কি জিনিস মুখস্থ করতে হবে? মুখস্থ জিনিস বলতে মনে রাখতে হবে। আমি একটা বাটন তৈরি করতে চাচ্ছি, বাটন তৈরি করার জন্য কোন টাইপটা নেব, এটা যদি আমার মনে না থাকে, এটা মনে থাকবে তখনই যখন আপনি প্র্যাকটিস করবেন। যত প্র্যাকটিস করবেন তত এগুলো মনে থাকবে। এগুলো মুখস্থ রাখার মতো জিনিস না, মুখস্থ তেমন থাকবে না, কিন্তু যত প্র্যাকটিস করবেন, যত লিখবেন, তত এগুলো মনে থাকবে। ইউআরএলও একটা টেক্সট বক্সের মতো, ইউআরএলও একটা টেক্সট বক্সের মতোই, বাট এইখানে ওই যে ইমেইলে যেমন @ না দিলে আমাকে নোটিফিকেশান দিচ্ছে বা নোটিশ করতেছে, এখানেও ঠিক তেমনি আমি সামথিং একটা লিখলাম, ওকে, বা সাবমিট বাটনে ক্লিক করলাম, এখানে বলছে প্লিজ ইন্টার এ ইউআরএল। এখানে ভ্যালিড ইউআরএল যদি আমরা না টাইপ করতে পারি তাহলে সে এখান থেকে মাউসটা কোনোভাবেই যাবে না বা ডেটাবেজে ডাটা সাবমিট হবে না। তখন এভাবে লিখতে হবে https://www না দিলে হবে facebook.com। এখন আপনাকে যাইতে দেব, আর কিছু বলব না, তার মানে আমরা ভ্যালিড ইউআরএলটাই দিছি। ওকে, আপনারা এইগুলো ট্রাই করে দেখবেন। ঠিক আছে? অবশ্যই এই বক্সগুলো ট্রাই করে দেখবেন। এই যেখানে ডিজাইন করে দেওয়া আছে, কীভাবে কোন কোন কাজে লাগানো যায় তারা এখানে ডিজাইন করে দেওয়া আছে। আপনারা এই পেজটাতে W3 স্কুলে যায়, এই যে HTML ইনপুট টাইপস, এখানে ক্লিক করবেন, ক্লিক করে এই জিনিসগুলো দেখবেন। আচ্ছা, আমি আরেকটা জিনিস দেখাই, সেটা হচ্ছে আমি এখানে লিখতেছি হলো ইন্টার ইউর নেম, বাট এখানে আমি একটা লেখা দিতে চাচ্ছি নেম, যেমন এরা এখানে দিয়ে দিছে এই যে ডেট অফ বার্থ, জেন্ডার, এখানে অবশ্য দেয় নাই, এখানে দিতে পারতো ইউর নেম, শিওর নেম, ইমেইল অ্যাড্রেস, উপরে একটা এক্সট্রা করে লেখা দিতে পারতো। তো সেইটা দেওয়ার জন্য আমাদেরকে আরেকটা এলিমেন্ট ইউজ করতে হবে। যেমন আমরা ইন্টারিয়র নেম, এর আগে আমরা লিখতে চাচ্ছি নেম, এইভাবে লিখে দিলেও হচ্ছে, Ctrl+সেভ, এই যে নেম চলে আসছে, নেমের পরে বক্স,
এইটা আমরা শুধু এইভাবে দিব না, আমরা এই লেখা দেওয়ার জন্য কোনো ফর্মের লেখা দেওয়ার জন্য যেটা ইউজ করি সেটা হচ্ছে লেভেল। লেভেলের আরেকটা ফ্যাসিলিটিস আছে, লেভেল নেম দিলাম, কন্ট্রোলের সেভ, এখনও সেম ওইভাবে দেখাচ্ছে, কিন্তু এইখানে ক্লিক করলে আমার কার্সার আছে এইখানে, মনে করেন এইখানে এই যে কার্সার, আমি এইখানে নেমের উপর ক্লিক করলে কার্সারটা এই টেক্সট বক্সে আসবে। সেটা করার জন্য দুইটা জিনিস করতে হবে, একটা ফর মানে জন্য, কার জন্য, আমি চাচ্ছি এই টেক্সট বক্সের জন্য। এই টেক্সট বক্সে অতিরিক্ত একটা অ্যাট্রিবিউট অ্যাড করতে হবে, আইডিতে এখানে নাম দিলাম, মনে করেন যে এটা নেম, ফুল নেম, এফ নেম, আইডি দিলাম এফ নেম, এই বক্সের নাম দিলাম হচ্ছে এফ নেম। এইটা যদি আমি ফরের মধ্যে বসে দিই, কন্ট্রোল সেভ, এখন কার্সার যেখানেই থাক, আপনি যদি এইটার উপর ক্লিক করেন, রিলোড, এই যে কার্সার চলে আসতেছে, কার্সার নাই এই বক্সে, ক্লিক করে লেখা শুরু করতে পারবো। কার্সার এইখানে আছে, আমি এখানে লেখা শুরু করলে লিখি, কোথায় লিখতেছি এইখানে, আমি চাচ্ছি এই নামের উপরে ক্লিক করব আর কার্সারটা আসবে আর সাথে সাথে লেখা শুরু করবো, ক্লিক করে লেখা শুরু করলাম। ঠিক আছে, তাহলে কার্সারটা ফোকাস করার জন্য আমরা যেটি ইউজ করবো সেটি লেভেলের ভিতরে কি দিব, ফর দিব, আর এই ফরের ভিতরে কোন নামটা লিখবো, কাকে ফোকাস করতে চাচ্ছি সেইটাতে একটা আইডি দিব, এবং আইডি দেওয়ার পরে একটা নাম দেব, সেই নামটা এখানে লিঙ্ক করে দেব। তাহলে এই লেভেলটা ফর কার জন্য, এই টেক্সট বক্সের জন্য বা এই টেক্সটের জন্য। বুঝতে পারছি কি সবাই? জি স্যার। জি স্যার। কারো কোনো কোশ্চেন আছে? জি স্যার। না স্যার। আচ্ছা, আর বাদ বাকিগুলো দেখে নেবেন। এখন আমি একটু দেখে আসি আর কি কি আছে। আই ফ্রেম, মেটা, স্ক্রিপ্টস, এন্টিটিস, অডিও, ভিডিও, অবজেক্ট, এগুলো কালকে এগুলো দেখবো, প্লাস আমরা সিএসএস করব, স্টাইল করব, সুন্দর করে একটা ওয়েব পেজ ডিজাইন করার ট্রাই করব। ঠিক আছে স্যার, এই পিডিএফ ফাইলটা যদি ক্লাসরুমে দিয়ে দিতেন স্যার, মানে প্রতিদিনের যে এই যে রুটিনটা। ওকে, আমি এখনই দিয়ে দিচ্ছি। ওকে স্যার। পিডিএফটা কই আছে? ডাউনলোড দিতে দেখেন মেইলে কোনো নোটিফিকেশন গেছে কিনা।